আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম সবাইকে আমাদের নতুন কোর্সে। আমাদের আজকের যে নতুন কোর্সটা আমরা শুরু করছি, এর আগে আমরা এই কোর্সটা কখনো করিনি। যেহেতু আজকে থেকে আমাদের এটা শুরু হয়েছে, আমরা এর আগে বেশ কিছু কোর্স আমরা লঞ্চ করেছি। ইভেন অনেক বছর ধরে সেগুলো করে আসছি। কিন্তু হায়ার স্টাডির উপর আমাদের যে কোর্সটা ছিল, সেটা বলতে পারেন আজকে আমাদের প্রথম ক্লাস। যদিও এর আগে আমরা বেশ কিছু ক্লাস করেছি, তবে ওগুলা কোর্স আকারে না। মানে ছোট, ছোট আলাদা রেকর্ডিং করে, কিন্তু লাইভ ক্লাস হিসেবে আজকে ফার্স্ট। যেহেতু আমাদের এই কোর্সটা ডিজাইন করা হয়েছে মেইনলি ২ টা বিষয়ের উপর ফোকাস করে। ফার্স্ট হচ্ছে রিসার্চ আর দেন হচ্ছে হায়ার স্টাডি, এই ২ টার উপর। অর্থাৎ এই কোর্সটা যদি আপনারা কমপ্লিট করেন, আই থিংক আপনাদের রিসার্চ সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা হয়ে যাবে। আপনারা আসলে বুঝতে পারবেন কিভাবে রিসার্চ করতে হয়, এটা আসলে কিভাবে কাজ করে, কিভাবে হচ্ছে একটা পেপার পাবলিকেশন করতে হয়। এরপর আপনারা জানতে পারবেন যে এই যে আপনি যে রিসার্চের কাজটা করেছেন, এইটা কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন টু গেট দ্য ফুল ফান্ড স্কলারশিপ। অর্থাৎ আপনি যদি ফুল ফান্ড স্কলারশিপ পেতে চান, সেক্ষেত্রে আপনাকে কি কি করতে হবে। শুধু রিসার্চ থাকলেই তো হবে না, পাশাপাশি হচ্ছে আপনাকে আরো বেশ কিছু বিষয় থাকতে হবে। যেমন আপনাকে সিভি আপনাকে লিখতে হবে। এটা এরকম না যে আপনি কোনো জায়গা থেকে কপি পেস্ট করে লিখে দিলেন। এভাবে লিখলে কিন্তু হবে না, ওকে? কারণ একজন এক্সামিনার সে কিন্তু আপনার প্রতিনিয়ত হাজার হাজার পড়ে, সিভি পড়ে, এসওপি পড়ে, রিসার্চ প্রপোজাল পড়ে, স্টাডি প্ল্যান পড়ে, তারপর হচ্ছে অ্যালোয়ার পড়ে। অর্থাৎ আপনি কোনো জায়গা থেকে যদি জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে লিখে দেন, তাহলে তারা এই বিষয়টা খুব ভালো মতো বুঝতে পারবে। সো এটা করা যাবে না, ওকে? সো এই যে পুরো যে বিষয়টা আছে, এটা কাভার করা হবে আমাদের এই কোর্সটার মধ্যে। যাই হোক, আমি যদি আমাদের নিজেদের সম্পর্কে একটু বলি, আমরা একটা প্রতিষ্ঠানের সাথে ইনভলভ আছি, বলতে পারেন এটা আমাদের নিজেদেরই। তার নাম হচ্ছে রিসার্চ লার্নিং সেন্টার। আমাদের ওয়েবসাইট আপনারা গেলে আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত পেয়ে যাবেন। আমরা এখন পর্যন্ত যা যা করেছি বা যা যা এখন পর্যন্ত কোর্সে যতগুলো কোর্স আছে, এগুলো সম্পর্কে বিস্তারিত পেয়ে যাবেন। আশা করি আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করেছেন। যাই হোক, আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমরা প্রথমে একটু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলে নিলাম, দেন হচ্ছে আমরা ক্লাসটা এখন শুরু করতে যাচ্ছি। এটা আমাদের সম্পর্কে ডিটেলস আছে। এরপর হচ্ছে এটা, ওকে, ওকে, ওকে। আমাদের এই কোর্সের নাম হচ্ছে, কোর্স যদি বলি মানে আজকের ক্লাসেটা আমরা নিব হচ্ছে গিয়ে এসওপির ওপর। এসওপি, এইটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, তার ফুল ফর্ম হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস। এটার উপরে মূলত আমরা ২টা ক্লাস নিব, কারণ এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। যখন নাকি আপনি মাস্টার্সের জন্য বা পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করবেন, সেক্ষেত্রে এটা সাবমিট করতে হয়। যেহেতু এটা সাবমিট করতে হয় আর এটা একটা মার্ক ক্যারি করে, দ্যাটস ওয়াই হচ্ছে আপনাকে এটা লেখা জানতে হবে, শিখতে হবে। আর এটা সম্পর্কে আমরা প্রায় অনেকগুলো ক্লাস নেওয়ার প্ল্যানিং ছিল, বাট আমরা ২টা ক্লাস নিব শুধু এটার উপর। কিন্তু আমাদের স্লাইড থাকবে অনেকগুলো, ওকে? যাতে করে হচ্ছে আপনারা এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা টাইটেলটা হচ্ছে মাস্টারিং স্টেটমেন্ট অফ পারপাস, আই মিন এসওপি রাইটিং ফর ইউনিভার্সিটি অ্যাডমিশন অ্যান্ড স্কলারশিপ। আমাকে আপনারা একটু বলতে পারেন যে এসওপি আসলে এটা কি? আসলে আপনাদের এটা সম্পর্কে প্রিভিয়াস কোনো এক্সপেরিয়েন্স আছে? আপনারা কি জানেন কেউ কোনো কিছু? এনিওয়ান? ওই ইউনিভার্সিটিতে ওই কোর্সে আমি কেন এনরোল হতে চাই বা আমার এনরোলমেন্ট শেষে কোর্স কমপ্লিট করার পর আমার ফিউচার প্ল্যানিং কি, এগুলো রিলেটেড ইনফরমেশন দিতে হবে। হ্যাঁ, এটা ঠিক আছে, অনেকটা এরকমই। আর এনিওয়ান বাকি যারা আছেন তারা একটু রেসপন্স করি। কারো কি কোনো আইডিয়া আছে এসওপি সম্পর্কে? ওকে, তো ধরে নিচ্ছি আপনাদের খুব একটা ধারণা নেই, কোনো প্রবলেম নেই। আমরা আমাদের এই এসওপিটা এত সুন্দর করে লেখা শিখব, জাস্ট আপনারা যদি প্রত্যেকটা স্টেপ ফলো করেন বা যদি একটু কনসেন্ট্রেশন দেন, তাহলে দেখবেন যে জিনিসটা প্রথমে অনেক কঠিন মনে হতে পারে, বাট যখন আপনারা এটা লেখা শুরু করবেন, তখন একদম ইজি হয়ে যাবে, ওকে? সো আমরা প্রত্যেকটা জিনিস খুব ধরে ধরে আপনাদেরকে শেখাবো, যাতে করে আপনাদের ইন ফিউচারে কোনো প্রবলেম না হয়। প্রথম হচ্ছে যে এসওপি, এটার ফুল ফর্ম হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস। এটা হচ্ছে একটা ডকুমেন্ট বা একটা কাগজ, যেটা কিনা আপনাকে সাবমিট করতে হবে। কোথায় সাবমিট করবেন? যখন নাকি আপনি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন, ফরেন ইউনিভার্সিটিতে, বাইরের দেশের একটা ইউনিভার্সিটিতে যখন অ্যাপ্লিকেশন করবেন মাস্টার্সের জন্য অথবা পিএইচডির জন্য,
তখন আপনার যে সার্টিফিকেট আছে তার সাথে হচ্ছে আরেকটা ডকুমেন্ট তাদেরকে সাবমিট করতে হয়, ওইটা হচ্ছে মূলত এসওপি। নট অনলি এসওপি, যেমন সিভি ওইখানে সাবমিট করতে হয়, এলওআর সাবমিট করতে হয়, রিসার্চ প্রপোজাল সাবমিট করতে হয়। সো ওগুলো আমরা আস্তে আস্তে চলে আসবো। সো আমরা কি বুঝতে পারলাম? বুঝতে পারলাম যে এসওপি এটা হচ্ছে একটা পেপার বা একটা ডকুমেন্ট, একাডেমিক ডকুমেন্ট, যেটা যখন অ্যাপ্লিকেশন করবেন তখন ওইখানে সাবমিট করতে হয়। ওকে, এখন এই যে এসওপি যেটা আমরা বললাম, এটা অ্যাকচুয়ালি কি? যদি একদম সহজ কথায় বলি, আপনার পুরো জার্নি, অর্থাৎ আপনার পড়াশোনা, আপনার এক্সপিরিয়েন্স, আপনার অ্যাচিভমেন্ট, এই পূর্ণাঙ্গ যে জিনিসটা আছে না, এই পুরো জিনিসটাকে আপনি জাস্ট 1 থেকে 2 পেজের মধ্যে সামারি করবেন। সামারি করে হচ্ছে আপনি লিখবেন। যেমন আমি যদি সহজ করে বলি, আমি যদি একজন স্টুডেন্ট সম্পর্কে জানতে চাই, একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সম্পর্কে জানতে চাই, তাহলে আমি তো তার সম্পর্কে অনেক কিছু জানতে পারি, কিন্তু আমার পক্ষে তো কখনোই পসিবল না আমি তার সব কিছু জানবো, বা আমার হাতে এত টাইম নাই। আমি একজন এক্সামিনার বা আমি হচ্ছে অ্যাডমিশন কমিটিতে আছি সাপোজ। সো আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিব। সো ওই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সম্পর্কে যদি জানতে চাই, সেক্ষেত্রে তার কি কি বিষয় আমি জানতে পারি? আমি জানবো তার একাডেমিক পারফরমেন্স, আমি জানবো তার রিসার্চ ব্যাকগ্রাউন্ড, জানবো তার অ্যাচিভমেন্ট, জানবো তার এক্সপিরিয়েন্স, জানবো, এগুলো আমরা জানবো, তাই তো? সো ওই ব্যক্তি বা ওই স্টুডেন্ট করবে কি, তার এই সম্পূর্ণ বিষয়টাকে খুব গল্প আকারে, সামারি আকারে একটা সুন্দর মানে ডকুমেন্ট হিসেবে আমাকে লিখে দিবে, যাতে ওইটা পড়লে আমি তার জীবন বৃত্তান্ত সম্পর্কে জেনে যাই। এই হচ্ছে পুরো বিষয়টা। যাক, এটা আমরা পরবর্তীতে আর অনেকগুলো অ্যাঙ্গেলে দেখব। তার মানে যদি বলি স্টেটমেন্ট পারপাস কি, এটা হচ্ছে একটা ফর্মাল একাডেমিক ডকুমেন্ট, যেটা হচ্ছে যখন ইউনিভার্সিটি বা স্কলারশিপে আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন এইটা সাবমিট করতে হয়। আর এইটা আপনার নিজের সম্পর্কে ইনফরমেশন ক্যারি করবে, আপনার একাডেমিক এবং প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডের ইনফরমেশন থাকবে, আপনার রিসার্চ কি, রিসার্চ ইন্টারেস্ট কি, আপনার ক্যারিয়ার গোল কি, আপনি এই প্রোগ্রামে কেন অ্যাপ্লিকেশন করেছেন, আপনি কেন এই ইউনিভার্সিটিটাকে চুজ করেছেন, এই প্রত্যেকটা জিনিস আপনাকে বলে দিতে হবে ওই এসওপির বই ভিতরে। ওকে, এছাড়াও হচ্ছে যখন আপনি এসওপিটা লিখবেন, এটার মধ্যে যাতে প্রকাশ পায় আপনি অনেক বেশি মোটিভেটেড, আপনি এই প্রোগ্রামের জন্য ক্যাপাবল, আপনার ফিউচার একটা প্ল্যান আছে, এই প্রতিটা জিনিস যাতে ওই এসওপির ভিতরে থাকে, এই বিষয়গুলোকে এনশিওর করা। সো মোটামুটি আমরা একটা বুঝতে পেরেছি, ধারণা পেয়েছি, রাইট, এসওপিটা কেমন হয়। ওকে, অর্থাৎ যখন একজন প্রফেসর আপনার রেসিপিটা পড়বে, সে যেন বুঝতে পারে যে আপনি এই প্রোগ্রামের জন্য হচ্ছে বেস্ট বা রাইট ক্যান্ডিডেট। ওকে, সে ইজিলি যাতে এই জিনিসটাকে জাজ করতে পারে, এটাই হচ্ছে মূলত এসওপি। আমি আসলে অনেকভাবে বিষয়টাকে এক্সপ্লেন করা ট্রাই করেছি, আই থিঙ্ক আপনাদের বুঝে যাওয়ার কথা। এখন যদি বলি পারপাস অফ এসওপি ইন একাডেমিক অ্যাপ্লিকেশন। একাডেমিক অ্যাপ্লিকেশন বলতে বোঝাচ্ছি মানে যখন আপনি মাস্টার বা পিজির জন্য অ্যাপ্লিকেশন করবেন, ওইটা হচ্ছে তার একাডেমিক বা একাডেমিক অ্যাপ্লিকেশন যদি বলি ওইটা। এখন এই যে এসওপি, এটার পারপাসটা কি দেখেন। এসওপির পারপাসটা হচ্ছে যে আপনার একাডেমিক যে জার্নি আছে, অ্যাচিভমেন্ট আছে, এটাকে অ্যাডমিশন কমিটিকে আপনি জানাবেন। অর্থাৎ আপনি আপনার নিজের সম্পর্কে অ্যাডমিশন কমিটিকে জানাবেন। তো নিজের সম্পর্কে কি কি জানাবেন? আপনি নিজের সম্পর্কে জানাবেন হচ্ছে আপনার যে একাডেমিক জার্নি এবং অ্যাচিভমেন্ট, এটা সম্পর্কে জানাবেন, আপনার রিসার্চ অ্যান্ড প্রফেশনাল এক্সপিরিয়েন্স সম্পর্কে জানাবেন, আপনার মোটিভেশন সম্পর্কে জানাবেন, আপনার ফিউচার একাডেমিক অ্যান্ড ক্যারিয়ার গোল সম্পর্কে জানাবেন। এরপর হচ্ছে আপনি কেন অ্যাপ্লিকেশন করছেন, আপনি কেন এই প্রোগ্রামটা চুজ করেছেন, আপনি কেন এই ইউনিভার্সিটি চুজ করেছেন, এটা সম্পর্কে জানাবেন। ইভেন আপনি এখন প্রস্তুত, আপনি এখনই প্রস্তুত অ্যাপ্লিকেশনটাকে মানে গ্রেপ করার জন্য। ওকে, বা অ্যাপ্লিকেশন করার জন্য আপনি এখনই প্রস্তুত, এখনই আসার জন্য প্রস্তুত, এই বিষয়টাকে আপনাকে বোঝাবেন। অর্থাৎ আপনি রেডি, কমপ্লিটলি রেডি, আপনি এই বিষয়টা বোঝাবেন। দেন হচ্ছে যদি বলি আপনার যে যে এটা আছে, যে এসওপিটা, এটাকে ইভালুয়েট করবে সিলেকশন কমিটি, আই মিন অ্যাডমিশন কমিটি। দেন হচ্ছে তারা জাজ করবে, কম্পেয়ার করবে আদার স্টুডেন্টদের সাথে। দেন যদি মনে হয় আপনার প্রোফাইল খুব ভালো, তাহলে তারা আপনাকে সিলেক্ট করবে, আদারওয়াইজ রিজেক্ট করে দিবে। এখন আমরা দেখব যে ডিফারেন্স কয়েকটা জিনিসের মধ্যে, এসওপি, পার্সোনাল স্টেটমেন্ট, আর একটা হচ্ছে মোটিভেশনাল লেটার। ওকে, এই তিনটার মধ্যে ডিফারেন্সটা আমরা দেখব। প্রথম যদি আমরা বলি যে এখানে হচ্ছে ফোকাস, আরেকটা হচ্ছে এসওপি, পার্সোনাল স্টেটমেন্ট আর
মোটিভেশনাল লেটার ফোকাস করবে কিসের উপর? দেখেন, এসওপি এটা শুধুমাত্র একাডেমিক অ্যান্ড রিসার্চ জার্নিটার উপর ফোকাস করবে। ওকে, লিসেন, একাডেমিক এবং রিসার্চ জার্নিটাকে শুধুমাত্র ফোকাস করবে কে? এসওপিটা। পার্সোনাল স্টেটমেন্ট এটা করবে কি? পার্সোনাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড আপনার যে ভ্যালু জিনিসটাকে দিবে। আপনি এসএসসি, এইচএসসি, সাধারণত এসএসসি এইচএসসি দেওয়া হয় না, অর্থাৎ ব্যাচেলর, মাস্টার্স বা পিএইচডি যেটা হোক, এই রিলেভেন্ট ইনফরমেশনগুলো আপনি কোথায় দিবেন? এসওপিতে দিবেন। এরপর আপনার রিসার্চের এক্সপিরিয়েন্স কি, আপনার কোনো পাবলিকেশন আছে নাকি নেই, এই বিষয়গুলো আপনি কোথায় দেবেন? এসওপিতে দিবেন। আর পার্সোনাল স্টেটমেন্টে কি দিবেন? এখানে হচ্ছে আপনার যে পার্সোনাল যে হবি এটা দিতে পারেন, আপনার পার্সোনাল চয়েস দিতে পারেন, পার্সোনাল একটা অপিনিয়ন দিতে পারেন, এগুলো আপনি দিবেন। আর মোটিভেশনাল লেটার হচ্ছে জাস্ট মোটিভেশন অ্যান্ড গোল, এই জিনিসটার উপর ফোকাস করবে। এরপর টোন, এসওপি এটা অলওয়েজ ফর্মাল ল্যাঙ্গুয়েজ হয় এবং একাডেমিক ল্যাঙ্গুয়েজ হয়। ফর্মাল ল্যাঙ্গুয়েজটা কি? এটা হচ্ছে একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ প্রফেসর আর স্টুডেন্ট, তারপর হচ্ছে এমপ্লয়ার অ্যান্ড বস, তারা যে ল্যাঙ্গুয়েজে কথা বলেন এটা হচ্ছে মূলত ফর্মাল ল্যাঙ্গুয়েজ। আর পার্সোনাল স্টেটমেন্ট এটা হচ্ছে পার্সোনাল অ্যান্ড রিফ্লেক্টিভ, এই জিনিসটার উপর ফোকাস করবে। অনেক সময় ইনফর্মাল কথাবার্তা বলতে পারে, তবে না বলাই বেটার। আর মোটিভেশনাল লেটার এটা হচ্ছে প্রফেশনাল এবং মোটিভেশনাল, এই জিনিসটা মানে এরকম একটা টোন থাকবে। ওকে, এরপর যদি ওয়ার্ড দেখি, দেখা যায় যে এসওপি এটা মূলত আপনার কত ওয়ার্ডে লিখতে হয়? 800 থেকে 1200 ওয়ার্ডে লিখতে হয়। একটু পরে আমরা আরো স্পেসিফিক ভাবে দেখব মাস্টার্সের জন্য কতগুলো ওয়ার্ডে লিখতে হবে, পিএইচডির জন্য কতগুলো ওয়ার্ডে লিখতে হবে, এগুলো আমরা ডিটেলসে দেখব একটু পরে। এসওপির জন্য ওয়ার্ড হবে কত? 800 থেকে 1200 ওয়ার্ড হবে। বাট পার্সোনাল স্টেটমেন্টের জন্য ওয়ার্ড হবে 500 থেকে 800। আর মোটিভেশনাল লেটারের জন্য ওয়ার্ড হবে 600 থেকে 1000 ওয়ার্ড, এটা তার লিমিটেশন। এরপর ইউজড ফর, নর্মালি দেখা যায় কি মাস্টার্স অ্যান্ড পিএইচডির জন্য যে ইউনিভার্সিটি অ্যাডমিশন হবে তখন এসওপিটা লিখতে হয়। আর পার্সোনাল স্টেটমেন্ট নর্মালি যখন নাকি আন্ডার গ্রাজুয়েটের জন্য আপনি যেতে চান সেক্ষেত্রে লিখতে হয়। আর মোটিভেশনাল যে লেটার আছে এটা হচ্ছে স্কলারশিপ আর ইউরোপিয়ান ইউনিভার্সিটি আছে সেক্ষেত্রে এটা লিখতে হয়, এটা ডিপেন্ড করে। যদিও আমাদের আজকে ফোকাস পয়েন্ট হচ্ছে এসওপিটা, বাট আমরা এগুলো একটু দেখে নিলাম যাতে আমাদের ইজি হয়, খুব ইজিলি আমরা কম্পেয়ার করতে পারি। এরপর এসএপির মধ্যে অবশ্যই আপনাদেরকে ক্যারিয়ার গোল লিখতে হবে, কিন্তু পার্সোনাল স্টেটমেন্টের মধ্যে এটা নেসেসারি না, আপনি চাইলে লিখতে পারেন, আদারওয়াইজ অ্যাভয়েড করতে পারেন। এরপর হচ্ছে মোটিভেশনাল লেটার লিখতে হবে আপনাকে। এরপর ইনক্লুড রিসার্চ ইন্টারেস্ট, আপনাকে রিসার্চ ইন্টারেস্টটাকে ম্যান্ডেটরি বলতেই হবে, কোথায়? এসওপির ভিতরে। তো পার্সোনাল স্টেটমেন্টে আপনাকে বলতে হবে না, কারণ পার্সোনাল স্টেটমেন্ট আপনার পার্সোনাল যে ভ্যালু আছে, আপনার পার্সোনাল ইনফরমেশন আছে, এই জিনিসটাকে ক্যারি করে। সো এই ক্ষেত্রে আপনাকে এটা বলতে হবে না রিসার্চ ইন্টারেস্ট। কিন্তু মোটিভেশনাল লেটার এটা ডিপেন্ড করে, যেমন আপনি যদি কোনো কাজের প্রতি অনেক বেশি মোটিভেটেড হন, হইতেই পারেন, এটা ডিপেন্ড করে। ওকে, দেন হচ্ছে আপনি এটা বলতে পারেন, আদারওয়াইজ বলার দরকার নেই। তার মানে আমরা কি বুঝতে পারলাম? এসওপি আর পার্সোনাল স্টেটমেন্ট আর মোটিভেশন লেটার, এই তিনটার মধ্যে বেসিক পার্থক্য। এরপর এসওপি এর জন্য রিকোয়ার্ড কি কি? দেখেন, আপনি যদি মাস্টার্স ডিগ্রি, এটা হতে পারে মাস্টার্স বা এমএসসি বা এমএ, যেটাই হোক, মাস্টার্স বা এর ইকুয়াল যেটা আছে, এই ধরনের কোনো প্রোগ্রামে যদি অ্যাপ্লিকেশন করেন আপনাকে মাস্ট সাবমিট করতে হবে কি? এসওপিটা। ওকে, সো এখানে লিখেছে দেখেন, ইয়েস। এরপর আপনি যদি হচ্ছে ডক্টরাল ডিগ্রি আই মিন পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে আপনাকে মাস্ট সাবমিট করতে হবে এসওপি। তার মানে এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এরপর আপনি যদি কোনো একটা জায়গায় বা কোনো একটা ইউনিভার্সিটিতে বা কোনো একটা কান্ট্রিতে ফুল ফান্ড স্কলারশিপ নিয়ে যেতে চান, এই দুটোই কিন্তু ফুল ফান্ড। ওকে, বা ফুল ফান্ড যদি না হয় তারপরও এটা লিখতে হয়। তো ধরে নিচ্ছি আপনি ফুল ফান্ড নিয়ে হচ্ছে যেতে চান স্কলারশিপ, সেক্ষেত্রেও কিন্তু সাবমিট করতে হবে এসওপিটা। যেমন ইরাসমাস স্কলারশিপ আছে, ড্যাট আছে, এর ড্যাট এটা হচ্ছে জার্মানির একটা স্কলারশিপ। এরপর আরো কয়েকটা জিনিস আমি ইনক্লুড করে দিচ্ছি, যেমন কমনওয়েলথ স্কলারশিপ আছে যেটা কিনা ইংল্যান্ডে দেওয়া হয়। এরপর হচ্ছে আপনার চায়নাতে হচ্ছে সিসি স্কলারশিপ, মেয়র স্কলারশিপ, ইউনিভার্সিটি স্কলারশিপ। এছাড়া হচ্ছে জাপানে দেয় ম্যাক্সড স্কলারশিপ, যেটাকে বাংলা বলে মনোবসী স্কলারশিপ। সো এই ধরনের বেশি স্কলারশিপ আছে, এগুলোতে যদি অ্যাপ্লিকেশন করতে চান ইউ মাস্ট নিড টু সাবমিট। ওকে, এসওপি। এরপর গ্রাজুয়েট স্কুল অ্যাডমিশন, এটা হতে পারে ইউএসএ, কানাডা, ইউকে, ইউরোপ, অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে।
এরপর স্টুডেন্ট ভিসা, অর্থাৎ আপনি যদি স্টুডেন্ট ভিসাতে বাইরে যেতে চান সেক্ষেত্রে আপনাকে এসওপি দিতে হবে অথবা স্টাডি প্ল্যান দিতে হবে। ওকে, ডিপেন্ড করে, অনেক সময় লাগে অনেক সময় লাগে না এটা। এরপর আপনি যদি হচ্ছে কোনো রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ পেতে চান অথবা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ পেতে চান, যেটাকে আমরা টিএ এবং আরএ বলি ইউনিভার্সিটিতে, অর্থাৎ আপনি যদি কোনো দেখা যায় কি এটা একটু ক্লিয়ার করে আপনাদেরকে বলি। সাপোজ আপনারা হচ্ছে চান যে ফুল ফান্ড স্কলারশিপ নিয়ে আপনি বাইরে পড়তে যাবেন ইউএসএতে সাপোজ, তখন আপনাকে ওইখানে একটা জিনিস মেনশন করতে চায়, মানে মেনশন করে দিতে হয় আপনি কি টিএ শিপ চান বা আর শিপ চান। এটার মানে হচ্ছে টিএ মানে হচ্ছে আপনি টিচারকে অ্যাসিস্ট করবেন, হেল্প করবেন, আর রিসার্চ মানে আরএ এটার মানে হচ্ছে আপনি রিসার্চের কাজে অনেকে হেল্প করবেন। ওকে, সো আপনি যদি এটা সিলেক্ট করেন আপনাকে এক্সট্রা কিছু টাকা দিবে, আই মিন ডলার দিবে। সো আপনার একটা ইনকাম সোর্স হয়ে গেল। সো অধিকাংশ স্টুডেন্ট কিন্তু তারা এটা চায়, টিএ বা আরএ। আপনিও যদি এটা চান আপনাকেও কিন্তু মানে এই যে এসওপিটা সাবমিট করতে হবে। ওকে, এটা কিন্তু রিকোয়ার্ড। এরপর ইউনিভার্সিটি ফান্ডিং বা ফেলোশিপের জন্য কিন্তু এসওপিটা লাগবে। তার মানে এই স্লাইড থেকে আমরা কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম হচ্ছে যে কোন জায়গায় আপনাদেরকে এসওপিটা সাবমিট করতে হবে। এখন আপনি দেখেন আপনি এই লেভেলের কোনটার মধ্যে আপনি পড়েন। আমি জানি অধিকাংশ স্টুডেন্ট পড়বে হচ্ছে প্রথমটাতে, মাস্টার্স অ্যান্ড এই যে এটাতে, রাইট। দেন পড়বে হচ্ছে পিএইচডিতে। দেখেন দুই ক্ষেত্রে কিন্তু এসওপিটা লাগবে। ওকে, এরপর ইম্পর্টেন্স অফ এ স্ট্রং এসওপি। একটা স্ট্রং এসওপিটা আসলে গুরুত্বটা আসলে কত বড় আপনাদেরকে যদি একটু বোঝাই আমি। সাপোজ আপনার সিজিপিএটা খুব একটা ভালো না ধরে নিচ্ছে আমি, এরপর আপনার রিসার্চ কোনো এক্সপেরিয়েন্সও নাই, ওকে এটাও ধরে নিলাম। এরপর আপনার কোনো জব এক্সপেরিয়েন্স নাই, ওকে ফাইন। কিন্তু আপনি যদি আপনার এসওপিটাকে একটু বেটার করেন, যদি একটু সুন্দর করে লিখেন, সেক্ষেত্রে আপনি এক্সট্রা বেশ কিছু বেনিফিট কিন্তু পাবেন। যেমন আমরা আমাদের এই আজকে দেখাতে পারবো না, হয়তো নেক্সট ক্লাসে দেখাবো এসওপির, যে আমাদের আরেকটা ক্লাস হবে সেখানে দেখাবো যে এই যে এসওপি এইটার মধ্যে আপনার একটা আলাদা মার্ক ক্যারি করে। ওকে, যেমন আপনার সিভিতে একটা মার্ক থাকবে, আপনার রেজাল্টের উপর একটা মার্ক থাকবে, আপনার রিসার্চের উপর একটা মার্ক থাকবে। একইভাবে হচ্ছে এই যে এসওপি এটাও একটা মার্ক থাকে, অর্থাৎ আপনার এসওপিটা যদি খুব ভালো হয় তাহলে ওই জায়গা থেকে আপনি ফুল মার্ক পাবেন। আর ফুল মার্ক পাওয়ার ফলে আপনার অ্যাপ্লিকেশনটা সামনের দিকে চলে যাবে, খুব সম্ভাবনা আছে যে আপনি সিলেকশন হয়ে যেতে পারেন। সো বুঝতে পারছেন এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। তার মানে এসওপি এটা আপনার অ্যাপ্লিকেশনটাকে ভাঙতে পারে আবার গড়তে পারে। যদি খুব ভালো হয় তাহলে আপনি সিলেকশন হবেন, আদারওয়াইজ ইউ উইল বি রিজেক্টেড। ওকে, যেমন ধরেন যে অনেকে অ্যাপ্লিকেশন করবে, থাউজেন্ডস অফ অ্যাপ্লিকেন্টস জমা পড়বে, এর মধ্যে থেকে আপনার অ্যাপ্লিকেশনটা যে বেস্ট এটা বাছাই হবে কার ভিত্তিতে? এই যে এসওপি এটার উপর ভিত্তি করে। অনেকগুলো প্যারামিটার আছে বাট এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আপনার এসওপিটা যদি ভালো হয় তাহলে বোঝা যাবে যে আপনি অনেক বেশি সিরিয়াস আর আপনার পারপাসটা অনেক বেশি ক্লিয়ার থাকবে। এরপর হচ্ছে এটা আরো গুরুত্বপূর্ণ, কারণ এটা দিয়ে হচ্ছে আপনার যে স্ট্রেংথ আছে, আপনার যে পটেনশিয়াল আছে এই জিনিসটাকে বোঝা যায়। অনেক সময় দেখা যায়, যেটা আমি এখানে দেখেন মাত্র বলেছি যে কম্পেনসেট ফর উইকনেস লাইক একাডেমিক গ্যাপ অর লো সিজিপি, অর্থাৎ আপনার যদি সিজিপিটা লো থাকে অথবা একাডেমিক যদি কোনো গ্যাপ থাকে, লাইক আপনি পাস করেছেন 2025-এ বাট আপনি অ্যাপ্লিকেশন করেছেন 2030-এ, এই যে মাঝখানে যে 5 ইয়ার্সের একটা গ্যাপ আছে, এই জিনিসটার ক্ষতিপূরণ হিসেবে কাজ করবে কে? এই এসওপি যেটা আছে এটা। এরপর আপনার যে পার্সোনাল কানেকশন এইটা বিল্ড আপ করবে কার সাথে? রিভিউ কমিটি। রিভিউ কমিটি কোনটা? এই যে আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছেন ওইটা একটা জায়গাতে জমা হয়েছে, দেন হচ্ছে এক্সামিনার বা এক্সাম কমিটি, আর সহজ করে যদি বলি সিলেকশন কমিটি বা অ্যাডমিশন কমিটি, তারা করবে কি আপনার সমস্ত ডকুমেন্ট ইভালুয়েট করবে। দেন তারা এটাকে ইভালুয়েট করার ফলে আপনার সম্পর্কে খুব ভালো একটা ইমপ্রেশন কিন্তু এখানে বিল্ড আপ হবে। ওকে, সো এই পুরো জিনিসটাকে কিন্তু আমরা কি বলছি? এসওপি। ওকে, এসওপি এর মাঝে সবকিছু থাকে। আমরা একটু পরে দেখবো যে এসওপি এর মধ্যে কি কি থাকে। দেখবেন এসওপি এর মধ্যে আপনার জীবনের, আপনার অ্যাচিভমেন্ট যা যা আছে প্রত্যেকটা জিনিস ইনক্লুড করতে হবে। ওকে,
তার মানে কি দাঁড়ালো যে আপনি যাবেন না কোনো একটা জায়গায়, বাট একটা পেপার যাবে আপনার পরিবর্তে, ওই পেপারটা আপনার হয়ে কথা বলবে। যেমন আমি আমার নিজের কথা বলি, সাপোজ আমি যদি কাউকে আমার নিজের সম্পর্কে জানাতে চাই, তাহলে আমি কি করব? আমি কোথায় পড়াশোনা করেছি, কত সালে এটা করেছি, তাই না? তারপর হচ্ছে আমার কি কি অ্যাচিভমেন্ট আছে, আমার রিসার্চ আছে নাকি নাই, আমার জব এক্সপিরিয়েন্স কি, আমি সব কিছু যদি একটা পেপারের মধ্যে লিখে তারপর যদি পাঠাই, আমি তো ওইখানে গিয়ে আমার নিজের কথাই বলতাম, রাইট? বাট আমি নিজে যেহেতু যেতে পারছি না, আমি একটা পেপার দিচ্ছি, পেপারটা পাঠাচ্ছি, পেপারটা তারা পড়ে তারা আমার সম্পর্কে ক্লিয়ার ধারণা পাচ্ছে। এসওপিটাও ঠিক সেম। অর্থাৎ আপনি যখন অ্যাপ্লিকেশন করেন আপনি নিজে তো যান না, কিন্তু আপনার ডকুমেন্টগুলো কিন্তু সেখানে যায়, আর আপনার ডকুমেন্টগুলোর উপর বেস করে কিন্তু ইভালুয়েট করে। ওকে, সো আশা করি বুঝতে পেরেছি আমরা। এরপর আরেকটা যদি বলি, এটা হচ্ছে আপনার অ্যাডমিশন এবং স্কলারশিপ যেটা আছে, এটার চান্সটাকে অনেক বেশি ইনক্রিজ করে, এনহেন্স করে, বুস্ট আপ করে। এখন এসওপি এটা জাস্ট নট এ ডকুমেন্ট, ওকে? এটা শুধুমাত্র একটা ডকুমেন্ট না, ইটস ইয়োর ভয়েস অ্যান্ড ইয়োর স্টোরি। এটা হচ্ছে আপনার একটা স্টোরি বা আপনার একটা ভয়েস। আমাকে একটু বলেন তো, আমাদের ক্লাসের এই পর্যায়ে এসে আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? কারো কোনো প্রবলেম আছে? দেন হচ্ছে আমরা নেক্সট স্টেপে চলে যাব। এনিওয়ান? ভাইয়া বুঝতে পারছি এসব। আমরা যদি না বুঝি কাইন্ডলি হচ্ছে একটু রেসপন্স করব। আর আপনাদেরকে হচ্ছে আমি স্লাইডটা হচ্ছে দিয়ে দিব, সো প্যানিক হওয়ার কোনো কিছু নাই। আর আমাদের যেহেতু এই স্লাইডগুলো বেশ বড়, অনেক স্লাইড আমরা এখানে অ্যাড করেছি যাতে ছোট থেকে ছোট বিষয়গুলো আমরা এখানে এক্সপ্লেন করতে পারি। এরপর আমরা আরেকটা কাজ করব, যে অলরেডি আমি এটা করে রাখছি। দেখবেন কি আমাদের স্লাইডের একদম শেষের দিকে পুরো জিনিসটাকে সামারি করে দেওয়া আছে একদম সংক্ষেপে। কেউ যদি হচ্ছে পুরো জিনিসটা নাও পড়তে চান, পুরো স্লাইড, কোনো প্রবলেম নাই। আপনারা জাস্ট ওই শেষের যেগুলো আছে ওগুলো পড়বেন, মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। তবে রেকমেন্ড হচ্ছে প্রতিটা জিনিস আপনারা খুব ভালো মতো পড়বেন। নেক্সট আমরা যদি যাই চ্যাপ্টারে, ওকে, এটা এখানে হচ্ছে আমরা জানবো বা শিখবো স্ট্রাকচার অ্যান্ড কম্পোনেন্ট অফ এসওপি, অর্থাৎ এসওপির স্ট্রাকচারটা কেমন হয় আর এর ভেতর কি কি থাকে। এসওপি এটা একটা লজিক্যাল একটা স্ট্রাকচার কিন্তু ফলো করে, অর্থাৎ একটা গল্পের মতো। একটা গল্পে কি হয়, একটা স্টার্টিং থাকে, আর স্টার্টিংটা খুবই একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার দিয়ে শুরু হয়, মাঝে একটা বিষয় থাকে, শেষে একটা এন্ডিং থাকে। অর্থাৎ যখন কেউ একটা গল্প দেখে তখন কিন্তু বুঝতে পারে, বা একটা গল্প শোনে তখন কিন্তু সে বুঝতে পারে শুরুটা কি ছিল, মাঝে কি হয়েছে, আর শেষে কি হয়েছে। ওকে, দেখেন আপনারা যদি কখনো এমন কোন একটা গল্প পড়ে থাকেন যেটার মাঝখান থেকে পড়া শুরু করেছেন, আপনারা কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না। বা একটা ক্যারেক্টারের সাথে আরেকটা ক্যারেক্টার যদি না মিলে, বা একটা প্যারা বা একটা কথার সাথে ওপরের কথার সাথে নিচের কথা যদি না মিলে, তাহলে কিন্তু আপনারা বিষয়টা বুঝতে পারবেন না, রাইট? এসওপিটাও ঠিক এরকম। এসওপিটা আপনাকে লিখতে হবে একটা গল্পের মতো করে, যাতে করে কেউ যদি এটা পড়ে সে যাতে আপনার সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পায়। তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা লজিক্যাল স্ট্রাকচার এবং ক্লিয়ার একটা প্রেজেন্টেশন বা ডেমনস্ট্রেশন। কিসের? আপনার একাডেমিক জার্নি, আপনার রিসার্চ, আপনার মোটিভেশন, আপনার গোল, আপনার ফিউচার প্ল্যান, এভরিথিং। স্ট্যান্ডার্ড লেন্থ অ্যান্ড ওয়ার্ড লিমিট। আমরা একটু আগে দেখেছি যে এসওপির জন্য একটা ওয়ার্ড লিমিট আছে, রাইট? কিন্তু আমরা তখন কিন্তু এটাকে ভাগ করে নিই। এসওপিটা আমরা কিসের জন্য লিখবো? দেখেন আমরা এখানে ভাগ করে দিয়েছি। আপনি যদি মাস্টার্সের জন্য কোনো একটা এসওপি লিখেন সেক্ষেত্রে 800 থেকে 1200 ওয়ার্ডের মধ্যে লিখবেন। এরপর পিএইচডির জন্য যদি কোনো এসওপি লিখেন সেক্ষেত্রে 1000 থেকে 1500 ওয়ার্ডে লিখবেন, যেহেতু এটা একটা বড় প্রোগ্রাম, দ্যাটস ওয়াই আপনাকে বেশি লিখতে হবে। আপনি যদি এমনিতে কোনো স্কলারশিপের জন্য লিখেন সেক্ষেত্রে আপনি 800 থেকে 1000, আর যদি স্টুডেন্ট ভিসার জন্য লিখে থাকেন সেক্ষেত্রে 600 থেকে 800 ওয়ার্ডের মধ্যে লিখবেন। এখানে একটু বলে দিচ্ছি আপনাদেরকে, এটা কিন্তু ম্যান্ডাটরি না, তবে এটা একটা স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট। ইউ শুড ফলো দিস, ওকে? আদারওয়াইজ দেখা যাবে যে আপনি আপনার মতো করে তো লিখতে পারেন, অনেক কিছু লিখতে পারেন বা অনেক ছোট হতে পারে, সো এমনটা করা যাবে না। আপনাকে একটা স্ট্যান্ডার্ড একটা স্ট্রাকচার বা ফরম্যাটটাকে ফলো করতে হবে। এই যে আপনি ধরেন যে এটা এরকম করে লিখলেন, লেখার পর আপনি যখন অ্যাসিপিটা লিখবেন তখন পেজ নর্মালি হচ্ছে 1 থেকে 2 পেজ হবে, অর্থাৎ এর থেকে বেশি হচ্ছে হবে না। ট্রাই করবেন 1 থেকে 2 পেজের মধ্যে এটা লেখার জন্য। আর এখানে ফন্ট সাইজ এটা হবে হচ্ছে কি 12,
ফন্ট সাইজ, আর এটা টাইমস নিউ রোমানে লিখবেন। এটা হচ্ছে ফন্ট স্টাইল, আপনারা জানেন এটা মাইক্রোসফট ওয়ার্ডে আছে। এরপর লাইন স্পেস হবে কত, 1.5। ওকে, এটা আসলে আপনার জানার কথা, আমি যদি আপনাদের একটু দেখাই দিই। তারপরেও সাপোজ এই যে এখানে আপনারা আসবেন, আসার পর ধরুন আপনি এখানে লিখেছেন এই যে এখানে টাইমস নিউ রোমান এটা দিবেন, আর এটা হবে কত, 12। হয়েছে 12 হবে ওয়ার্ডগুলো, তার মানে যে কোনো কিছু একটা 12 হবে। ওকে, এরপর যে কোনো আমরা কিছু লিখলাম, এটা 12 হবে, দেখতে পাচ্ছেন। এরপর যে লাইন স্পেস, এক লাইন থেকে আরেকটা লাইন স্পেস কত হবে, এই যে দেখেন, সরি এখানে নেই, এই যে দেখেন এটা কত হবে, যে 1.5, দেখতে পাচ্ছেন এটা হবে। কারণ এই লাইন থেকে এই লাইনের ডিস্টেন্স হচ্ছে 1.5। আপনাকে এটাকে মেনটেন করতে হবে, এটাকে মেনটেন করে 1 থেকে 2 পেজের মধ্যে এই ওয়ার্ডগুলোকে মাথায় রেখে আপনি লিখবেন, তার মানে হিউজ পরিমাণ লিখবেন না। নেক্সট, এসেনশিয়াল পার্ট অফ এসওপি। এসওপির মধ্যে কি কি থাকবে? নর্মালি আমরা এর মধ্যে 9টা জিনিস রাখতে পারি, আপনি যদি চান এর থেকে বেশিও রাখতে পারেন, চাইলে কমও রাখতে পারেন। হচ্ছে ইন্ট্রোডাকশনটা কি, ইন্ট্রোডাকশন একদম প্রথমের দিকে থাকবে। এটা কিন্তু ওরকম না যে ইন্ট্রোডাকশনটা লিখতে হবে যে এটা হচ্ছে ইন্ট্রোডাকশন, এটা এরকম না, ওইটা থাকে আমাদের রিসার্চের ক্ষেত্রে, পেপারের ক্ষেত্রে। বাট এমনিতে কিন্তু এটা থাকে না, জাস্ট আপনাকে বোঝানোর জন্য আমি এটা লিখে দিয়েছি। প্রথমে আপনার ওপেনিংটা থাকবে বা ইন্ট্রোডাকশনটা থাকবে। প্যারাগ্রাফটা যখন আপনি লেখা শুরু করবেন, এটা এমনভাবে লিখবেন যাতে করে অ্যাট্রাকটিভ হয়। ওকে, তার মানে এটাকে রিডার যারা আছে, রিডার যে অ্যাটেনশন যেটা আছে, এইটাকে আপনি অ্যাট্রাক্ট করবেন, একটা ক্লিয়ার স্টেটমেন্ট দিবেন, ক্লিয়ার একটা ব্যাখ্যা করে দিবেন। ওকে, আপনার একাডেমিক ইন্টারেস্ট, এরকম করে হচ্ছে আপনি জিনিসটাকে শুরু করবেন। এক্সাম্পল দিচ্ছি একটু পরে, প্রবলেম নেই। এরপর পারপাস অফ দিস সেকশন, এই সেকশনের পারপাসটা আসলে কি? প্রথমত আপনি এখানে নিজেকে ইন্ট্রোডিউস করাবেন, আপনার একাডেমিক যে এরিয়া বা ইন্টারেস্ট যেটা আছে এটাকে আপনি ইন্ট্রোডিউস করাবেন। দেন হচ্ছে আপনার যে একটা লং টার্ম ভিশন বা মিশন আছে, এই জিনিসটাকে আপনি এক্সপ্লেন করবেন। অর্থাৎ এই 3টা জিনিসকে কাভার করে আপনি কি করবেন, অ্যাট্রাক্ট করবেন। কাকে অ্যাট্রাক্ট করবেন? রিডারকে এক্সাম কমিটি, ওকে, বা অ্যাডমিশন কমিটি বা সিলেকশন কমিটি, ওনাদেরকে, ওই প্রফেসরদেরকে, ওই এক্সামিনারদেরকে আপনি কি করবেন, অ্যাট্রাক্ট করবেন। ওকে, এই ক্ষেত্রে আপনি কি অ্যাভয়েড করবেন? দেখেন, এই ক্ষেত্রে আপনি অ্যাভয়েড করবেন হচ্ছে কি, অনেক সময় দেখা যায় কি আমরা এরকম করে লিখি, বাট এই জিনিসকে অ্যাভয়েড করা উচিত। এভার সিন্স আই ওয়াজ এ চাইল্ড, মানে ছোট থেকে হচ্ছে আমি মানে হায়ার স্টাডির প্রতি অনেক বেশি ইন্টারেস্টেড ছিলাম, এই ধরনের কথা লেখা যাবে না। কারণ আপনি যে লেখাটা লিখছেন এটা হচ্ছে প্রফেশনাল একটা লেখা, এখানে ইমোশনের কোনো ভ্যালু নাই। আপনার কি মনে হয়, দেখেন তো, ছোট থেকে হচ্ছে আমি চাইতাম ক্যান্সার নিয়ে কাজ করবে, এটা কি কখনো হইতে পারে? আমাকে বলেন, ছোট সময় তো একটা মানুষ বোঝেই না কিছু, তাহলে এটা কিভাবে হবে? তার মানে বোঝা যাচ্ছে যে এই ধরনের লেখা লিখতে হয় না। আপনাকে ওই লেখাটাই লিখতে হবে যেইটার বিপরীতে আপনি একটা প্রমাণ দাঁড় করাতে পারবেন। আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন কোনো একটা কথা লিখবেন, ওই কথার অবশ্যই ওই কথার জন্য করতে হবে, প্রমাণ দিতে হবে। যদি প্রমাণ থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি মানে লিখতে পারেন, আদারওয়াইজ আপনি এটা লিখবেন না। আর প্রত্যেক আপনার করতে হবে, যেমন ধরেন যে আপনি যখন নাকি বলবেন আমি নিউরো সায়েন্সের প্রতি অনেক বেশি মানে অ্যাট্রাক্টেড, বা আমি পছন্দ করি, বা এটার প্রতি আমার অনেক ইন্টারেস্ট আছে, সেক্ষেত্রে আপনাকে একটা প্রমাণ দিতে হবে যে আপনি কেন এটার প্রতি হচ্ছে অনেক বেশি ইন্টারেস্ট ফিল করেন। আপনি কি কখনো বলতে পারেন যে আমি যখন ছোট ছিলাম তখনই আমার ইচ্ছা ছিল আমি হায়ার স্টাডিতে যাব, আমি আমেরিকাতে যাব, আমেরিকার হচ্ছে আপনার হার্ভার্ড ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করব, বায়োইনফরমেটিক্সে অ্যাপ্লিকেশন করব? তার মানে বোঝা গেল এটা একটা ভ্যালুলেস কথাবার্তা, এটা একটা মিথ্যা কথা, ফলস কথা। সো এই ধরনের কোনো কথা লেখা যাবে না। সো এই যে এই ক্ষেত্রে যেটা বললাম, ইভার সিন্স আই ওয়াজ এ চাইল্ড, আমি যখন ছোট ছিলাম তখন থেকে হচ্ছে ডট ডট ডট, এগুলো ভুলে যান, এগুলো লেখা যাবে না। আপনাকে কি করতে হবে, একটা শর্ট মানে একটা স্টোরি দিয়ে শুরু করতে পারেন, যেটা কিনা আপনার একাডেমিক মোটিভেশন অর একটা পাওয়ারফুল স্টেটমেন্ট হতে পারে। যাই হোক, আমরা এগুলো এক্সপ্লানেশন দেখবো একটু পরেই। এরপর যদি বলি, আরেকটা থাকবে সেটা হচ্ছে একাডেমিক ব্যাকগ্রাউন্ড। একাডেমিক ব্যাকগ্রাউন্ডে কি কি থাকবে, যেমন আপনি যখন এসওপিটা লিখবেন, বাই দ্য ওয়ে আমরা কিন্তু এখন পড়ছি হচ্ছে কি কি থাকবে এসওপির মধ্যে। ওকে, সো প্রথমে তো আমরা বুঝতে পারলাম যে উম, এর মধ্যে আপনার ইন্ট্রোডাকশন থাকবে, আর 2 নাম্বার এখন থাকবে হচ্ছে গিয়ে একাডেমিক ব্যাকগ্রাউন্ড।
একাডেমিক ব্যাকগ্রাউন্ডে থাকবে হচ্ছে আপনার ব্যাচেলর এবং মাস্টার্স ডিগ্রি যেটা আছে এইটা সম্পর্কে ডিটেলস আপনি লিখবেন। সো আপনার এসএসসি এইচএসসি লেখা দরকার নাই। এরপর রিলিভেন্ট ওয়ার্ক, ওকে, বা কোর্স ওয়ার্ক। যেমন আমি যদি একটু সহজ করে বলি, আপনারা যখন আগে ব্যাচেলর কমপ্লিট করেছেন তখন কিন্তু অনেকগুলো আপনারা সাবজেক্ট কমপ্লিট করেছেন, বা আপনি যখন এমবিবিএস কমপ্লিট করেছেন আপনি কিন্তু অনেকগুলো সাবজেক্ট কমপ্লিট করেছেন। কিন্তু আপনি এখন যেটাতে অ্যাপ্লিকেশন করছেন, কথা হচ্ছে ওইটা কি ওই সাবজেক্টের সাথে রিলেট করা যায় নাকি যায় না। সহজ করে বুঝাই, যেমন ধরেন আমি ফার্মাসিতে ব্যাচেলর মাস্টার্স কমপ্লিট করেছি, আমাদের ওইখানে একটা সাবজেক্ট ছিল হচ্ছে গিয়ে টেকনোলজি। ওকে ফাইন, বুঝতে পারলাম টেকনোলজি ছিল, ফার্মাসিউটিক্যাল টেকনোলজি ছিল, কোয়ালিটি কন্ট্রোল, এই ধরনের পড়াশোনা করেছে। বাট আমি এখন ধর অ্যাপ্লিকেশন করেছে হচ্ছে গিয়ে বায়োটেকনোলজিতে, অথবা আমি অ্যাপ্লিকেশন করছি হচ্ছে গিয়ে ক্যান্সার বায়োলজিতে। একটু থিঙ্ক করেন তো আপনারা, আমি যে টেকনোলজি পড়েছে ওইটার সাথে কি ক্যান্সার বায়োলজি কোনো রিলেট করা যায়? উত্তর হচ্ছে যায় না। তাহলে আমার কি ওইটার সাবজেক্ট এখানে বলা উচিত? উত্তর হচ্ছে না, বলা উচিত না। আমাকে কি বলতে হবে? যেই সাবজেক্টটা ওইটার সাথে হচ্ছে রিলেট করা যায় ওইটা বলতে হবে। যেমন ফার্মাকোলজি যদি আমি বলি, এইটাকে আপনি কোনো না কোনোভাবে দেখা যায় যে ক্যান্সার সাথে মিলাইতে পারবেন বা রিলেট করতে পারবেন, সো আপনি ফার্মাকোলজি বলতে পারেন। এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে আপনাদের? একটু রেসপন্স করেন তো, অ্যাকচুয়ালি আমি তো বুঝতে পারছি না আপনারা আসলে বুঝতে পারছেন নাকি না। বুঝতে ভাই পারছি ভাই। মাস্টার্সে জি ভাইয়া বুঝতে পারছি। বা ওকে, মাস্টার্সে যখন অ্যাপ্লাই করব তখন আমার ব্যাচেলর যদি ফার্মেসিতে কমপ্লিট থাকে তাহলে তো রিলেভেন্ট কোর্সগুলো তো বোঝাই যায় কি কি ছিল ভাই, এটাকে আলাদাভাবে উল্লেখ করতে হবে। আলাদা করে উল্লেখ করতে হবে না, কিন্তু এই কনসেপ্টটা একটু পরে আমাদের লাগবে। ওকে, আমরা এটা একটু পরে এক্সপ্লেন করছি। আমাদের এখানে সাবজেক্টের কথা বলা দরকার নেই যে আমি ফার্মাকোলজি পড়েছি যার কারণে হচ্ছে আমি এখন ক্যান্সার বায়োলজিতে অ্যাপ্লিকেশন করতে চাই। আমাকে বলতে হবে যে যখন আমি ওই সাবজেক্টটা পড়েছিলাম তখন হচ্ছে আমার বেশ কিছু ইন্টারেস্ট জন্মেছে ওইটার প্রতি, দেন হচ্ছে ওইটার নিয়ে আমি কিছু কাজ করেছিলাম আমার প্রজেক্টে, রিসার্চের কাজ, দেন হচ্ছে ওই জিনিসটাকে আমি আরো এক্সপান্ড করতে চাই, ওকে, আরো বাড়াতে চাই, দেন হচ্ছে আমি এই সাবজেক্টকে চুজ করেছি। অর্থাৎ এরকম করে লিন করে বলতে হবে। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি এখন? জি ভাই। ওকে, এই যে দেখেন এখানে হচ্ছে কোর্স ভাইয়া ওয়ার্ক। একটা বিষয় এখন আমি জি শিওর শিওর। হ্যাঁ আমি ব্যাচেলার করলাম ধরেন ফার্মেসিতে, এখন যদি আমি মাস্টার্স এর জন্য অন্য কোনো সাবজেক্টে মানে অন্য কোনো ডিপার্টমেন্টে শিফট করি তাহলে আমাদের কিরকম লিখতে হবে? দেখেন যদি এটা আসলে একটু মানে ঝামেলাকর বিষয় এই ক্ষেত্রে যে আপনাকে তখন এই জিনিসটাকে একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। লাইক আপনি সাপোজ আপনি কিসে যেন পড়াশোনা করেছেন, একটু আমাকে একটা বললে ভালো। আপনার ব্যাচেলর কি ছিল বা এমবিবিএস এরকম? ভাই আমি ফার্মাসি ডিপার্টমেন্টে, আহ, আমি 29 ব্যাচের। ও আচ্ছা আচ্ছা, ওকে, ফার্মাসি ডিপার্টমেন্টের 29 ব্যাচের একটা স্টুডেন্ট। এখন আপনি কোথায় চাচ্ছেন, মানে কোন সাবজেক্টে চাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য? মানে আমাকে একটা আইডিয়া দেন কাইন্ডলি। না ভাই আমি জাস্ট এমনি জিজ্ঞেস করলাম ধরেন ও আচ্ছা আচ্ছা, সরি ফার্মাসি সরি। এখন যদি আমি অন্য কোনোটা শিফট করি ফার্দার। ওকে ওকে, সাপোজ আপনি যদি হচ্ছে ফার্মাসি ডিপার্টমেন্টে পড়াশোনা করে থাকেন আর আপনি চাচ্ছেন হচ্ছে গিয়ে সাপোজ অন্য একটা মানে দূরবর্তী কোনো একটা কিছুতে হচ্ছে অ্যাপ্লিকেশন করতে, ইট ক্যান বি সাপোজ এমবিএ, বিজনেস, ওকে। সো ফার্স্ট অফ অল, কারণ আমাদের ফার্মেসি ডিপার্টমেন্টের একটা আপু আছে 14 ব্যাচের, আমাদের মানে আমাদের রিসার্চ টিম আগে ছিল। সো উনি এই কাজটা করছে, উনি ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে ব্যাচেলর মাস্টার্স কমপ্লিট করেছে, ওনার এমনিতে সবকিছু ভালো ছিল প্রোফাইল। দেন হচ্ছে উনি ইউকে থেকে এমবিএ অর্থাৎ কমার্সের একটা সাবজেক্টে হচ্ছে করেছে। সো এই ক্ষেত্রে দেখা যায় কি আপনি যদি ফুল ফান্ড পেতে চান সেক্ষেত্রে একটা বড় রোল প্লে করে আপনার রেলিভেন্ট সাবজেক্টে যাওয়া। আর আপনি যদি মানে নিজের টাকাটা পড়তে যেতে চান সেক্ষেত্রে আপনার জন্য উন্মুক্ত আছে, আপনি যে কোনো জায়গায় যে কোনো সাবজেক্টে যেভাবে হচ্ছে গিয়ে পড়তে পারেন। কিন্তু আপনি যদি হচ্ছে মানে স্কলারশিপ পাওয়ার জন্য আপনি যেই সাবজেক্টে পড়েছেন তার ভিন্ন একটা সাবজেক্টে যেতে চান, সেক্ষেত্রে আপনাকে এটা ডিফারেন্ট ওয়েতে ব্যাখ্যা করতে হবে। কিরকম? উদাহরণ দিই, সাপোজ আপনি ফার্মাসি আছে না, ফার্মাসিতে ব্যাচেলর মাস্টার্স করেছেন বা ব্যাচেলর করেছেন, করার পর আপনি আপনার ইউনিভার্সিটিতে একটা অর্গানাইজেশন করেছেন। সাপোজ একটা অর্গানাইজেশন মিনস হচ্ছে একটা ইভেন্ট অ্যারেঞ্জ করেছেন যেখানে হচ্ছে আমাদের ইউনিভার্সিটি
খুব বড় একটা ইভেন্ট করেছে, যেখানে অনেক মানুষ গ্যাদারিং হয়েছে। পুরো জিনিসটা ম্যানেজমেন্ট আপনি করেছেন। ম্যানেজমেন্ট করতে গিয়ে আপনি বেশ কিছু প্রবলেম ফেস করেছেন, বাট আপনি ওই প্রবলেমটাকে মানে সলভ করতে পারেন নাই। ওকে, সো ওইখানে আপনি একটা বাধা পেয়েছেন, ওইখান থেকে একটা কিছু লার্নিং আপনি পেয়েছেন। দেন আপনি এখন কি করতে চান? আপনি আসলে জানতে চান যে এই বিষয়টা নিয়ে যদি আমি ফার্দার আরো মানে যদি ভালো কিছু সলিউশন যদি নিয়ে আসতে চাই, বা এই প্রবলেমটাকে যদি সলভ করতে চাই, দেন আপনি চান ওই জিনিসটাকে পড়াশোনা মানে করার মাধ্যমে ওই জিনিসটাকে নিয়ে আসার জন্য। আমি আরো সহজ করে একটা উদাহরণ দিই। বাংলাদেশের অনেকে আছে, তারা দেখা গেছে যে ইংলিশে পড়াশোনা করেছে, বাট তারা হচ্ছে আপনার মেটা মার্কেটিং, আই মিন হচ্ছে ফেসবুক মার্কেটিং করে আপনার বিভিন্ন জায়গায় কোর্স করায়, ওই কোর্সগুলি করে। লাইক আয়ারল্যান্ডে হচ্ছে আপনার করায়। ওকে, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রিতে করে। কেন করে? কারণ তারা ছিল ওইখানে হচ্ছে আপনার একটা সাবজেক্টে পড়াশোনা করেছে বাংলাদেশে, নর্থ সাউথে পড়াশোনা করেছে, কিন্তু সে কোনো না কোনোভাবে বিজনেসের সাথে রিলেট হয়েছে। যেহেতু সে বিজনেসের সাথে রিলেট হয়েছে, আর এখন যেহেতু আপনার অনলাইন মার্কেটিংটা খুব গুরুত্বপূর্ণ, তখন সে মনে করেছে আচ্ছা আমি তাহলে চাই যে এমন একটা কোর্স করতে যেটা কিনা আমার বিজনেসটাকে বুস্ট করবে। দেখেন ওনার পড়াশোনা ছিল সাপোজ একটা বিষয়ের উপর, সায়েন্সের, উনি আসছে কিসে? বিজনেসে। বিজনেস করতে গিয়ে বিজনেসে প্রবলেম ফেস করতেছে। এখন প্রবলেমটাকে সলভ করার জন্য তিনি এই রিলিভেন্ট হচ্ছে কোন একটা জায়গা থেকে মাস্টার্স করছে বিদেশ থেকে। দেন হচ্ছে ওই জায়গা থেকে কিছু নলেজ গেইন করে দেন প্রবলেমটাকে সলভ করেছে। দেন ওর বিজনেসটাকে বুস্ট আপ করেছে বা রান করেছে। তার মানে এইটাকে আপনি এরকম করে লিখতে হবে যে আপনি একটা প্রবলেমটাকে ফাইন্ড আউট করেছেন। এটা হতে পারে আপনার সাবজেক্ট রিলিভেন্ট বা আপনার প্রফেশন রিলিভেন্ট বা আপনার একটা আদার্স ওয়ার্ক রিলিভেন্ট। দেন ওই প্রবলেমটাকে আপনি সলভ করতে চান। আর প্রবলেম সলভ করতে গেলে লাগবে নলেজ, আর নলেজটাকে আপনি গেইন করার জন্য যেতে চান আপনার হায়ার স্টাডিতে। হায়ার স্টাডি করে দেন হচ্ছে আপনার নলেজটাকে করতে পারেন। ওকে, সো এটা হতে পারে আপনার পার্সোনাল নলেজ বা পার্সোনাল আপনার একটা প্রবলেম সলভিং। এটা হতে পারে একটা রাষ্ট্রীয়ভাবে, অর্থাৎ আমাদের বাংলাদেশে আমি যদি বলি অনেক বেশি হচ্ছে সুদি কারবার হয়। ওকে, সো সুদ স্পষ্ট হারাম। ওকে, আমরা সবাই জানি। এখন বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম যদি বলি, বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম প্রায় সব ধরনের ব্যাংকিং, কম বেশি প্রায় সব ধরনের ব্যাংকিং কিন্তু সুদের সাথে মানে ইনভলভ আর কি। এখন আপনি তো পড়েছেন হচ্ছে সাপোজ ফার্মেসিতে, কিন্তু ব্যাংক বা ব্যাংকিং সিস্টেম এটা তো বাংলাদেশের অনেক বড় একটা প্রবলেম, রাইট? বাট আপনি চান যে আমি চাই যে বাংলাদেশে সুদ মুক্ত একটা ব্যাংকিং ব্যবস্থা চালু করতে। এই যে আপনি যে এখন সুদ মুক্ত একটা ব্যাংকিং ব্যবস্থা চালু করতে চান, এখন এটা আপনি কিভাবে করবেন আমাকে বলেন। আপনাকে দেখতে হবে যে পুরো ব্যাংকিং সিস্টেম কিভাবে কাজ করে। তো বাংলাদেশে আপনি পড়াশোনা করলেন, যা বুঝতে পারলেন বুঝলেন, বাট আপনি চান এটাকে আরো অ্যাডভান্স জানতে, দেন হচ্ছে আপনি কোথায় যাবেন? অ্যাব্রোডে যাবেন। যদিও আপনার ফার্মেসি, বাট আমাদের রাষ্ট্রীয় প্রবলেম হচ্ছে একটা ব্যাংকিং সিস্টেম। এখন আপনি চান এইটা সম্পর্কে আরো ভালো মতো আপনি জানবেন, ব্যাংকিং নিয়ে আপনি পড়বেন, কারণ মাস্টার্স আপনি যে কোনো সাবজেক্টে করতে পারেন। ওই জায়গা থেকে করেছে দেন হচ্ছে আপনি এমন একটা সিস্টেম নিয়ে আসলেন বাংলাদেশে, যার কারণে দেখা যাচ্ছে যে এখন মানুষ মানে ইসলামিক ওয়েতে ব্যাংকে টাকা ডিপোজিট করতে পারছে, সেক্ষেত্রে তাদের কোনো প্রবলেম হচ্ছে না, আর তারা ডিরেক্টলি সুদের সাথে হচ্ছে যুক্ত হচ্ছে না। আপনি কি বিষয়টা বুঝতে পেরেছেন? একটা হতে পারে আপনার পার্সোনাল প্রবলেম বা এক্সপিরিয়েন্সটাকে জি সলভ করার বুঝতে জন্য, পারছি ভাইয়া। আরেকটা হতে পারে একটা রাষ্ট্রীয় কারণে এটা হতে পারে, যেহেতু আপনি ডিফারেন্ট ওয়েতে যাচ্ছেন, দ্যাটস আপনাকে প্রবলেমটাকে সলভিং দিয়ে এটাকে আপনাকে লিখতে হবে। আর আপনি যদি শুধুমাত্র ইসের জন্য হন মানে নিজের সাবজেক্টের জন্য হন, সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট আছে, আর বেশ কিছু জিনিসপত্র আছে, ওইটা আমরা একটু পরে এক্সপ্লেন করব। ওকে, তখন হচ্ছে বিষয়টা আপনার জন্য আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। আর কি কোনো কোশ্চেন আছে? আমি একটা সাউন্ড পেলাম, নাকি কেউ জয়েন হয়েছে? ওকে, চৈতি, আপনার মনে হয় কোনো কোশ্চেন আছে, কাইন্ডলি একটু বলবেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, আমি বলতে চাচ্ছিলাম কি যে আমি এমবিবিএস করেছি। আমি যদি বায়োটেকনোলজিতে যেতে চাই সেক্ষেত্রে কি হবে? তা আপনার যে আলোচনাটা এতে অনেকটা ক্লিয়ার হয়েছে আমার প্রশ্নটা। ওকে, দেখেন আপনি এমবিবিএস কমপ্লিট করেছেন, বাট আপনি চান হচ্ছে বায়োটেকনোলজিতে পড়তে। কোনো প্রবলেম নাই তো, কারণ এটা তো মেডিকেল সায়েন্সের একটা সাবজেক্ট, রাইট? আমি একটা সহজ করে আপনাদেরকে বুঝায় বলি। এমবিবিএস, ফার্মেসি, মলিকুলার বায়োলজি বা হচ্ছে এই ধরনের যতগুলো সাবজেক্ট আছে, এগুলো কিন্তু অলমোস্ট মেডিকেল সাবজেক্ট, রাইট? মানে মেডিকেল সায়েন্সের আন্ডারে কিন্তু পড়ে। এই ক্ষেত্রে আপনি একটা সাবজেক্টের সাথে আরেকটা সাবজেক্ট খুব ইজিলি কিন্তু রিলেট করতে পারবেন। যেমন আমরা কি পড়েছি? অ্যানাটমি পড়েছি ফার্মেসিতে। আপনারাও কিন্তু অ্যানাটমি পড়েছেন না?
আমি জানি আপনার মনে হয় গ্রেস অ্যানাটমি একটা বই আছে না, অনেক জি মোটা। এটা তো মনে হয় প্রথমের দিকে পড়ানো হয় এমবিবিএস এ। সো ওই যে ওইটা আমরা পড়েছি, আপনারা পড়েছেন, আমরা ফার্মাকোলজি পড়েছি, আপনারা পড়েছেন। আমরাও ড্রাগের দিকে একটু বেশি ফোকাস দিয়েছি, আপনার হচ্ছে ডায়াগনোসিস, তাই না, ডোসেস ফর্ম, এই দিকে একটু বেশি ফোকাস দিয়েছেন। তার মানে একটু খেয়াল করে দেখেন আপনারা, আমাদের সাবজেক্টগুলো কিন্তু রিলেটেড সাবজেক্ট ছিল। আপনি একটা একটু কম পড়েছেন, আমরা একটু বেশি পড়েছি। দেখেন বায়োটেকনোলজি, আমরাও কিন্তু বায়োটেকনোলজি পড়েছি, কিন্তু এটা কিন্তু আমাদের মেজর ছিল না, এটা ছিল আমাদের মানে মেজরের আন্ডারে ছিল। কিন্তু আমাদের সাবজেক্টগুলো কিন্তু রিলেভেন্ট। বায়োটেকনোলজি কি নিয়ে আলোচনা করা হবে? ওই জিন নিয়ে আলোচনা করা হবে, ওই জিন নিয়ে কিন্তু আপনারা পড়েছেন। সো এটা কোনো ইস্যু না, এটা আপনি খুব ইজিলি লিখে দিতে পারেন যে আমি এমবিএস করেছি বাট আমি ইন্টারেস্টেড হচ্ছে বায়োটেকনোলজি নিয়ে। বাট এই যে এই জিনিসটাকে আপনি কিভাবে লিখবেন, ওই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা দেখাবো। ওকে, যখন আমরা উদাহরণ দিব তখন হচ্ছে প্রত্যেকটা জিনিস ধরে ধরে আমরা দেখাবো, তখন বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন যেহেতু আমাদের কোশ্চেন চলছে, সো আমাদের একটু শর্ট করতে হচ্ছে আর কি। ওকে। ওকে ওকে, থ্যাংক ইউ। তার মানে আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। দেখেন এখানে হচ্ছে অলওয়েজ রাখবেন হচ্ছে ইট রিলেভেন্ট টু ইউর চোজেন প্রোগ্রাম, যে প্রোগ্রামটার সাথে আপনার ওটা রিলেভেন্ট। 3 নম্বর যদি বলি, মানে থার্ড বলি হচ্ছে আপনার রিসার্চ এক্সপেরিয়েন্স। সো ইউ শুড ইনক্লুড ইউর রিসার্চ এক্সপেরিয়েন্স ইন ইউর এসওপি। অর্থাৎ আপনার উচিত হচ্ছে আপনার রিসার্চ এক্সপেরিয়েন্সটাকে এসওপির মধ্যে ইনক্লুড করা, কারণ এটা কিন্তু একটা ভাইটাল রোল প্লে করে। দেখেন আমি আবার একটু রিমাইন্ডার দিচ্ছি, আমরা এখন পড়ছে হচ্ছে গিয়ে স্ট্রাকচার অ্যান্ড ফরম্যাট অফ এসওপি, অর্থাৎ এসওপির মধ্যে কি কি থাকে আর এটার স্ট্রাকচারটা কেমন হয়। ইন্ট্রোডাকশনটা আমরা দেখলাম, এরপর হচ্ছে একাডেমিক ব্যাকগ্রাউন্ড আমরা দেখলাম। তার মানে প্রথমে ইন্ট্রোডাকশন লিখবো, 2 নাম্বার লিখবো হচ্ছে একাডেমিক ব্যাকগ্রাউন্ড, 3 নাম্বার এসে কি লিখবো আমরা, রিসার্চ এক্সপেরিয়েন্স। এই রিসার্চ এক্সপিরিয়েন্সটা এটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে মাস্টার্স, আরও যদি বলি পার্টিকুলারলি পিএইচডি ক্যান্ডিডেটের জন্য। এই ক্ষেত্রে আপনি রিসার্চ প্রজেক্ট, আমরা নর্মালি কি করি 4 বছর ব্যাচেলারের, 4 বছর শেষে আমাদেরকে রিসার্চ প্রজেক্ট করতে হয়। ওকে ফাইন। যদি মাস্টার্স আমরা কমপ্লিট করি সেক্ষেত্রে আমরা দেখি যে থিসিস করতে হয়। ওকে, তো এই যে আপনি যে মাস্টার্সে যে থিসিস করলেন অথবা ব্যাচেলরে যে প্রজেক্ট করলেন, অবশ্যই প্রজেক্টটাকে আপনি হ্যান্ডেল করেছেন, আপনি একটা বিষয় নিয়ে কাজ করেছেন। আমি এক্সাম্পল দিবা আমারটা দিয়ে, তাহলে আপনারা রিলেট করতে পারবেন। এরপর হচ্ছে দেখেন আপনি কি লিখবেন, আপনি যে রিসার্চটা নিয়ে কাজ করেছেন, যে প্রজেক্ট নিয়ে কাজ করেছেন ওইটা সম্পর্কে বলবেন। এক, আপনি যে মেথডটা নিয়ে কাজ করেছেন ব্যাচেলরে বা মাস্টার্সে ওইটা আপনি লিখবেন, ওইটা নিয়ে লিখবেন। 3 নম্বর হচ্ছে আপনি এখানে যে ধরনের টুল বা সফটওয়্যারগুলো ইউজ করেছেন এটা সম্পর্কে আপনি লিখতে পারেন, মানে কি কি ইনক্লুড করবেন রিসার্চ এক্সপিরিয়েন্সের মধ্যে। এরপর কন্ট্রিবিউশন আর রেজাল্ট, আপনার যদি কোনো কন্ট্রিবিউশন থাকে বা রেজাল্ট কি পেয়েছেন, আউটকাম কি ছিল, এইটা আপনি লিখতে পারেন। এরপর আপনার যদি কোনো পাবলিকেশন থাকে এইটা আপনি লিখতে পারেন। তার মানে আমরা কি বুঝতে পারলাম, রিসার্চ এক্সপিরিয়েন্স আমাদের লিখতে হবে। আর রিসার্চ এক্সপিরিয়েন্সের মধ্যে আমরা কি কি লিখবো, আমরা যে রিসার্চটা নিয়ে কাজ করেছি, যে প্রজেক্ট কাজ করেছি এটা নিয়ে লিখবো, যে মেথডে কাজ করেছি এটা নিয়ে লিখবো, ওইটা করতে গিয়ে আমাদের যে টুল বা সফটওয়্যার ইউজ করেছে এটা সম্পর্কে লিখবো। এরপর হচ্ছে যে কন্ট্রিবিউশন বা রেজাল্ট সম্পর্কে আমরা লিখবো, আর আমাদের যদি কোনো পাবলিকেশন থাকে সেটা সম্পর্কে লিখবো। এখন আপনাকে একটা রিয়েল এক্সাম্পল আমি দিচ্ছি। সাপোজ আমি আমি নিজে যখন নাকি আমাদের দেশে বাংলাদেশে মাস্টার্স কমপ্লিট করেছিলাম, তখন আমার টপিক কি ছিল, আমার টপিক ছিল হচ্ছে যে ইন ভিট্রো অ্যান্ড ইন সিলিকো, এই দুইটার একটা কম্বিনেশন। ওকে ফাইন। ইন সিলিকো কি, ইন সিলিকো হচ্ছে কম্পিউটার এডেড ড্রাগ ডিজাইন, বা যেটাকে আমরা বলি ড্রাই ল্যাব, অর্থাৎ কম্পিউটার ইউজ করে আমরা ড্রাগ ডিজাইন করা যায়, এই পোর্শনটাকে আমরা যদি বলি এটা। আরেকটা ছিল হচ্ছে ইনভিট্রো। ইনভিট্রো আমরা সবাই জানি, ইনভিট্রো হচ্ছে গিয়ে যখন নাকি আপনি এনিম্যাল বডির বাইরে কাজ করবেন ওইটা হচ্ছে ইনভিট্রো। আর এনিম্যাল বডির ভিতরে যদি কোনো এক্সপেরিমেন্ট করেন সো ইট ক্যান বি সেড ইন ভিভো টেস্ট। এই হচ্ছে আমার অবস্থাটা ছিল। তার মানে আমি কি করেছি, ইনভিট্রো করেছি আর ইন সিলিকো করেছি। আর আমি কি করেছি, আমি একটা প্লান্ট নিয়েছিলাম, ওই প্লান্টের মধ্যে যে কেমিক্যাল কম্পাউন্ডগুলো ছিল ওই কেমিক্যাল কম্পাউন্ড দিয়ে আমরা মাইক্রোবিয়াল টেস্ট করেছিলাম। আমরা সেক্ষেত্রে হচ্ছে ব্যাকটেরিয়াল যে কালচার করেছি,
তারপর হচ্ছে কালচারের ফলে দ্য জোন অফ ইনহিবিশনটাকে আমরা দেখেছি। দেন হচ্ছে ওইখানে আমরা একটা মেথড ডিফিউশন একটা মেথড ইউজ করেছি। এরপর হচ্ছে আমরা ইন সিলিকোতে কি করছি, ইন সিলিকোতে ওইখানে যে কম্পাউন্ডগুলো ছিল ওই কম্পাউন্ডগুলোকে আমরা আইসোলেট করেছি। দেন হচ্ছে কোন কম্পাউন্ডের সাথে ওই যে ব্যাকটেরিয়া যে ছিল, ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল ছিল পেপটিডোগ্লাইকান, এই দুইটার মধ্যে ইন্টারাকশনটা আমরা দেখেছি, মলিকুলার ডকিং দেখেছি, পাসপিরেশন দেখেছি, তারপর হচ্ছে অ্যাডমিট টেস্ট দেখেছি, তারপর এই ধরনের আরো বেশ কিছু স্টাডি আমরা করেছি। এটা ছিল আমার মানে থিসিসের কাজ, আরো অনেক কিছু ছিল আর কি। দেখেন আমি যে কাজটা করেছি তার মানে আমার এখানে প্রজেক্ট টাইটেল বা হ্যান্ডেল এটা কিন্তু আমি পেয়েছি, তাই না? আমার এখানে কি ছিল, অ্যান্টিমাইক্রোবিয়াল টেস্ট অফ আমার যে প্লান্টের নাম ছিল যেটা আছে ওইটা। দেন হচ্ছে ছিল যে ইন ভিভো অ্যান্ড ইন ভিট্রো অ্যান্ড ইন সিলিকো টেস্ট। ওকে, এরকম ছিল এক। এখানে মেথড কি ছিল, মেথড ছিল হচ্ছে ইন সিলিকো অ্যান্ড ইন ভিট্রো। দেখতে পাচ্ছেন মেথডটা কিন্তু আমরা পেয়েছি। আরো স্পেসিফিক ভাবে যদি বলতে চাই এর ভিতরে আর অনেকগুলো মেথড ছিল, যেমন আমরা যখন ব্যাকটেরিয়া করছি তখন হচ্ছে আমরা ডিফিউশন মেথড ইউজ করেছিলাম এটা। দেন আমরা এখানে বেশ কিছু সফটওয়্যার ইউজ করেছি বা টুল ইউজ করেছি। কি কি ইউজ করেছে, অনেকগুলো অনলাইন ডাটাবেস ইউজ করেছি, যেমন অ্যাডমিটের জন্য একটা ডাটাবেস ইউজ করেছে, পাস প্রেডিকশনের জন্য একটা ডাটাবেস ইউজ করেছে, টুল ইউজ করেছে। টুল ইউজ করেছে কি কি, যেমন এননোট সফটওয়্যার ইউজ করেছে, কুইলবোট ইউজ করেছে, এরপর হচ্ছে বায়োরাইন্ডার ইউজ করেছে, এগুলো বিভিন্ন সফটওয়্যার ইউজ করেছে। তো এগুলো আমরা ইউজ করেছি। এরপর এখানে কন্ট্রিবিউশন বা রেজাল্টটা কি, আমরা ওইখান থেকে দেখলাম যে যখন আমরা ড্রাগ ডিজাইন করি, কারো কোনো কোশ্চেন? ওকে, আমরা ওইখানে 2টা বা 3টার মতো কম্পাউন্ড পেয়েছিলাম যেগুলো দিয়ে আমরা যদি ইন ফিউচারে ড্রাগ বানাতে চাই সো আমরা এটা বানাতে পারবো, কারণ ওই ড্রাগগুলোর রেজাল্ট খুব ভালো ছিল। অ্যাফিনিটি থেকে শুরু করে সব টেস্টের রেজাল্ট খুব ভালো ছিল। এরপর দেখেন এখানে একটা কথা আছে পাবলিকেশন। এখন আমাদের যদি কোনো পাবলিকেশন থাকে বা ওই পেপারটা যদি আমরা পাবলিকেশন করে থাকি তাহলে ওইখানে আমরা লিখে দিব হ্যাঁ আমরা এটা পরবর্তীতে পাবলিকেশন করেছি। তার মানে এখানে আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু টাচ করেছি আর প্রত্যেকটা কিন্তু আমাদের মানে প্রজেক্ট থেকে নিয়ে আসবো আমরা এরকম করে। আমরা কি বিষয়টা কি বুঝতে পেরেছি যে আসলে রিসার্চ এক্সপিরিয়েন্সটাকে আমরা কিভাবে লিখবো বা কিভাবে এই জিনিসটাকে রিলেট করবো প্রজেক্টের সাথে বা মাস্টার্সের সাথে? ভাইয়া হুম হুম, বলো। তাহলে রিসার্চ এক্সপিরিয়েন্স তো যারা ব্যাচেলর করছে সবারই তো প্রজেক্ট কাজ করতে হবে, তাহলে এটা তো অটোমেটিক হয়ে যায়। যদি পাবলিকেশন না করি তাহলে তো এই সেগমেন্টটা ফিল আপ হয়ে যায় হ্যাঁ ডেফিনেটলি, এসব থেকে লেখা যায়। হ্যাঁ এটা তো হতেই হবে, এটা তো হয়েই যাবে। ও আচ্ছা, এই তাহলে স্কলারশিপের জন্য আলাদা পাবলিকেশন বা ওগুলো কেন দরকার তাহলে ভাইয়া? হ্যাঁ কারণ যেহেতু আমি এটা আমি বলি আমি বলি সাপোজ এই যে আমরা এইটুকু যে আমরা কথাবার্তা যে লিখছি এটা কি সঠিক নাকি ব্যাঠিক, সত্য নাকি মিথ্যা, তার কি কোনো প্রমাণ করা যাবে? মানে ওই যে এক্সাম কমিটি বা অ্যাডমিশন কমিটি তারা কি জানে যে আপনার এই কথাটা সঠিক নাকি মিথ্যা, মানে সত্য নাকি মিথ্যা, এটা কি জানে? এটা তো যে কেউ লিখে দিতে পারে আমি এটা নিয়ে কাজ করেছি, এটা করেছি, এটা করেছে, পারে না? পারে। জি এটা ভাই। এটা প্রমাণ কি, এই যে এইটা হচ্ছে তার প্রমাণ, পাবলিকেশন। এখন কি ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আমি এটাই বলেছি আপনি যখন আগে কোনো একটা কিছু লিখবেন আপনি ট্রাই করবেন ওই জিনিসটার এভিডেন্সটা দেওয়ার জন্য। সো এই যে যখন আপনি পাবলিকেশন অ্যাড করবেন তখন তারা কিন্তু 100% শিওর, কারণ তারা নিজেরা আপনার কাজটা দেখতে পাচ্ছে এখন যে আপনি একটা জার্নালে পাবলিকেশন করেছেন, তার মানে আপনি কাজটা করেছেন, রাইট? এই ক্ষেত্রে আরেকটা জিনিসও খেয়াল করবেন, আপনার যে ক্রিটিক্যাল যে থিঙ্কিং জিনিসটা আছে ওই জিনিসটাকে একটু হাইলাইট করবেন, আর হচ্ছে আপনার যে রিসার্চ প্রবলেম যে সলভ করেছেন ওই জিনিসটাকে একটু লিখবেন আর কি। 4 নাম্বার, প্রফেশনাল ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স। 4 নাম্বার কি লিখতে হবে, আপনার যদি কোনো ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স থাকে এটা আপনি লিখতে পারেন। যেমন আমি আমার নিজের কথা বলি, আমি গ্লো ফার্মাসিউটিক্যাল লিমিটেড থেকে ইন্টার্নশিপ করেছি, রাইট, 2 উইকস। তার মানে আমি চাইলে এটা এখানে লিখে দিতে পারি, নট নেসেসারি আমাকে ওইখানে লিখে দিতে হবে আমি গ্লো ফার্মাসিউটিক্যাল লিমিটেড থেকে হচ্ছে আমি এটা করেছি, সো দরকার নেই। বাট আমি লিখতে পারি যে আমি এটা করেছি, আমার একটা এক্সপিরিয়েন্স আছে, ওকে, আমি কয়েক জায়গায় জব করেছি, সো আমি এটা লিখতে পারি আমি এই জায়গায় জব করেছি, এই আমার রোল ছিল। সো অবশ্যই ওটা যাতে রিলেট করা যায় সাবজেক্টের সাথে। তার মানে প্রফেশনাল অ্যান্ড ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্সে কি লিখবেন আপনি, এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে লিখতে হবে যে আপনার জব বা ইন্টার্নশিপ পজিশনটা কি ছিল এটা আপনি লিখবেন, আপনার রেসপন্সিবিলিটি কি কি ছিল, আপনি এখানে গিয়ে কি করতেন এটা আপনি লিখবেন। এরপর হচ্ছে আপনার স্কিল গেইন, আপনি ওখানে কি কি স্কিল গেইন করেছেন, টিম ওয়ার্ক, লিডারশিপ, অ্যানালাইসিস,
কি করেছেন এই সম্পর্কে লিখবেন। এরপর রিলেশন টু ইউর একাডেমিক গোল, আপনার একাডেমিক গোলের সাথে ওই জিনিসটাকে রিলেশন করবেন, মানে রিলেট করবেন। ওকে, দেন হচ্ছে আপনি দেখাবেন যে আপনার যে জবটা ছিল ওই জিনিসটা আপনি যে সাবজেক্টের জন্য এখানে অ্যাপ্লাই করেছেন, যে প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, ওইটা এই জিনিসটাকে সাপোর্ট করে বা অ্যালাইন করে। এরপর যদি বলি যে রিসার্চ ইন্টারেস্ট, এটা কি? দিস সেকশন, মানে এই সেকশনটা মূলত আপনার যে একাডেমিক যে ডিরেকশন যদি বলি বা রিসার্চ ইন্টারেস্ট যদি বলি, এই জিনিসটাকে ফুটিয়ে তোলে আর কি। যেমন আমি একদম সহজ করে আপনাদেরকে বুঝায় বলি, যেমন এই উদাহরণটা আমি আমাদের অনেকগুলো ক্লাসে আমরা দিয়েছি প্রিভিয়াসলি, আমাদের বিভিন্ন যে কোর্সগুলো আছে, সো ওইটাতে একদম ধরে ধরে আমরা এই জিনিসটাকে এক্সপ্লেন করেছি। আপনাদের আমি যদি বলি যে আপনাদের রিসার্চ ইন্টারেস্ট কি, আমাকে একটু বলেন তো, প্রত্যেকে একটু বলি আমাদের রিসার্চ ইন্টারেস্ট কি, কি নিয়ে আমরা ইন ফিউচার রিসার্চ করতে চাই। ক্যান্সার। ওকে, ক্যান্সার নিয়ে করতে চাই একজন। বাকি যারা আছেন একটু বলি, প্রবলেম নাই, একটু বলি। আমারটা মেইনলি হচ্ছে লাং ক্যান্সার। ওকে, লাং ক্যান্সার। দেন আর বাকি যারা আছে তারা কি কেউ, মানে তাদের কোনো ইন্টারেস্ট কি নেই? একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে। দেখেন, প্রথমত আমি যদি বলি যে আমি ক্যান্সারের প্রতি অনেক ইন্টারেস্টেড, আসলে এই কথাটার কোনো ভ্যালু নাই। কেন ভ্যালু নাই? কারণ ক্যান্সার একটা ভাস্ট টপিক, এটা বলা না বলার মধ্যে কোনো কিছু যায় আসে না। আমাকে কি করতে হবে? ন্যারো ডাউন করতে হবে। কিভাবে সেটা? ধরেন যখন আপনি বলবেন ক্যান্সার, এর পরে প্রশ্ন আসবে ক্যান্সার, কোন ক্যান্সারের প্রতি আপনি ইন্টারেস্টেড? অনেকগুলো ক্যান্সার নাম চলে আসবে, ব্রেস্ট ক্যান্সার, লিভার ক্যান্সার, লাং ক্যান্সার, স্কিন ক্যান্সার, ব্রেন ক্যান্সার, রাইট, প্রোস্টেট ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার, অনেক ধরনের ক্যান্সার আছে। কোন ক্যান্সারের প্রতি আপনি ইন্টারেস্টেড? তো একজন বললো যে লাং ক্যান্সার। উত্তর কি হলো? উত্তর হলো হচ্ছে না। লাং ক্যান্সার, লাং ক্যান্সার এটাও একটা ভাস্ট টপিক, আপনাকে আরো ন্যারো ডাউন করতে হবে। এই লাং ক্যান্সার কোনটার প্রতি আপনি ইন্টারেস্টেড? আপনি কি এটা প্রিভেনশন করে কি হবে এটার প্রতি, নাকি এটার মানে প্যাথোফিজিওলজি কিভাবে এটা ডেভেলপমেন্ট হয়, প্যাথোজেনিস এটার উপর, নাকি এটা রিস্ক ফ্যাক্টরের উপর, নাকি হচ্ছে আপনি জানতে চান যে লাং ক্যান্সার কিভাবে ডায়াগনোসিস করতে হয় এটার উপর, নাকি আপনি জানতে চান হচ্ছে এটা কিভাবে ট্রিটমেন্ট করতে হয় এটার উপর? ট্রিটমেন্ট করতে চান, কি দিয়ে ট্রিটমেন্ট করতে চান? আপনি কি হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে করতে চান, নাকি হচ্ছে সিনথেটিক ড্রাগ দিয়ে করতে চান? কোনটা দিয়ে করতে চান স্পেসিফিক ভাবে বলতে হবে। তারপরে যদি বলেন ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে করতে চান, তাহলে কোন ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে করতে চান? ন্যাচারাল প্রোডাক্ট তো হিউজ আছে, তখন আপনাকে বলতে হবে আপনি কি মেরিন প্রোডাক্ট নিয়ে করতে চান? মেরিন প্রোডাক্ট যেটা হচ্ছে সমুদ্রে পাওয়া যায়, ইটস ওয়ান কাইন্ড অফ ন্যাচারাল প্রোডাক্ট, so you can't say the natural product only. Okay, just you need to do very specifically, আপনাকে খুব স্পেসিফিকলি বলতে হবে যে আপনি কি নিয়ে করতে চান। এখন কথা হচ্ছে আপনি ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে করতে চান, ন্যাচারাল প্রোডাক্ট তো অনেক আছে, যেমন অনেকগুলো ক্লাস আছে, যেমন ফ্লাভোনয়েডের একটা বিশাল বড় ক্লাস আছে, পলিফেনলের অনেক বড় একটা ক্লাস আছে, এরকম করে অনেক আছে, রাইট। এখন ফ্লাভোনয়েডের ভিতরে অনেক আছে, যেমন কার্কিউমিন আছে, কোরসেটিন আছে, অনেক আছে, রেসভেরিটল আছে। আপনি কোনটা নিয়ে করতে চান আপনাকে স্পেসিফিক বলতে হবে। এখন আপনি বলেন যে আমি ডায়াগনোসিস নিয়ে করতে চাই, আমি চাই হচ্ছে লাং ক্যান্সার ডায়াগনোসিস কিভাবে করতে হয় এটা। খুব ভালো কথা, আপনি করেন। এখন অনেক ভাবে তো ডায়াগনোসিস করতে পারি, তাই না? আমরা অনেকগুলো কারণে ডায়াগনোসিস করা যেতে পারে, অনেকগুলো বায়োলজিক্যাল মার্কার রেসপন্সিবল, অনেকগুলো বায়োলজিক্যাল মার্কার এর সাথে রিলেটেড আছে, অনেকগুলো হচ্ছে আপনার আছে, সাপোজ হচ্ছে অনেকগুলো টেকনোলজি এর সাথে ইনভলভ আছে, তাই না? এটা হতে পারে পিসিআর, এটা হতে পারে ক্রিসপার কাস, অনেক আছে। আপনি কোনটা নিয়ে করতে চান, কোনটার প্রতি ইন্টারেস্টেড? এখন পিসিআর এর মধ্যে যান, অনেকগুলো ভাগ আছে, কনভেনশনাল পিসিআর আছে, আপনি কি এটার নিয়ে আপনি ইন্টারেস্টেড? আপনি কি চান যে কনভেনশনাল পিসিআর দিয়ে কিভাবে ডায়াগনোসিস করতে হয় বা এটা দিয়ে কিভাবে কি করতে হয় এটা, নাকি হচ্ছে মাল্টিপ্লেক্স পিসিআর, নাকি রিয়েল টাইম পিসিআর, কোনটা, নাকি ক্রিসপার কাস? ক্রিসপার কাসের মধ্যে অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। তার মানে আপনাকে একটা স্পেসিফিক একটা পয়েন্টে আসতে হবে, আপনাকে একদম ন্যারো ডাউন করে একটা কিছু বলতে হবে, তখন বোঝা যাবে যে আপনি এই বিষয়ের উপর স্টাডি করেছেন। আদারওয়াইজ আপনি যদি বলেন যে আমি বায়োটেকনোলজি করেছি, আমি ফার্মেসি নিয়ে আমি করতে চাই, ফার্মেসির প্রতি অনেক ইন্টারেস্টেড আছে, বা আমি চাই যে ক্যান্সার বায়োলজি পড়তে, বা আমি চাই হচ্ছে গিয়ে ধরেন একটা টপিকের উপর বলে দিলেন, এইভাবে আসলে হয় না। তার মানে রিসার্চ ইন্টারেস্ট এটা কেমন হবে? রিসার্চ ইন্টারেস্ট হবে ভেরি ভেরি স্পেসিফিক একটা টপিকের উপর, যেটা হচ্ছে একদম স্পেসিফিক, কেউ যদি এটা পড়েলেই বুঝে যাবে
যে সে ওই বিষয়টা অনেক বেশি স্টাডি করছে, দ্যাটস ওয়াই সে ওই জিনিসটা পর্যন্ত পৌঁছাতে পেরেছে, আদারওয়াইজ নট। আমি কি এই বিষয়টা বোঝাতে পেরেছি আপনাদেরকে যে রিসার্চ ইন্টারেস্ট এটা কিভাবে লিখতে হয় বা বলতে হয়? জি ভাইয়া। ওকে, যদি আমরা বুঝে থাকি তাহলে আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করি। যখন আপনার রিসার্চের জন্য একটা টপিক সিলেকশন করবেন, আমরা খুব দ্রুত একটা কোর্সে নিয়ে আসবো কিভাবে হচ্ছে রিসার্চ টপিক সিলেকশন করতে হয়। কোর্সটা খুব ছোট থাকবে, যদিও আমাদের এটার প্রিভিয়াস বেশ কিছু ক্লাস আছে, তবে আমার কাছে মনে হচ্ছে যে অনেকে আছে তারা বুঝতে পারে না যে রিসার্চ টপিক কিভাবে সিলেক্ট করতে হয়, টু সিলেক্ট দ্য রিসার্চ টপিক। কারণ আপনি যদি রিসার্চ টপিক সিলেক্ট করতে না পারেন, জাস্ট ইউ কান্ট স্টার্ট ইউর রিসার্চ ওয়ার্ক মোর। ওকে, জাস্ট ফার্স্ট অফ অল ইউ নিড টু স্টার্ট টু সার্চ, ওকে, a proper research topic like niche, যদি এটা বিজনেসের ভাষা বলা হয়, নিশ সিলেকশন করা। দেখেন এই যে আপনি হচ্ছে গিয়ে একটা টপিক সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, ওগুলো দিয়ে হচ্ছে দেন আপনাকে মানে ভেরিফাই করতে হবে আপনি এই টপিক নিয়ে কাজ করতে পারবেন নাকি পারবেন না, বা করলে এটার ফিউচার কি, এটা কি পাবলিকেশন হবে নাকি হবে না। এটা কিন্তু মানে বিফোর স্টার্টিং এটা বলা যায় যে এটা নিয়ে করা যাবে নাকি যাবে না, এটা পাবলিকেশন হবে নাকি হবে না। আদারওয়াইজ দেখা যাবে কাজ অনেক রিপিটেশন চলে আসে। যাই হোক, এটা ভিন্ন একটা ডিসকাশন। এই যে রিসার্চ ইন্টারেস্টটাকে আমরা বুঝতে পেরেছি। দেখেন এখানে স্পেসিফিক রিসার্চ টপিক ইউ আর ইন্টারেস্টেড ইন, অর্থাৎ আপনি যে ইন্টারেস্ট আছেন এরকম একটা স্পেসিফিক রিসার্চ টপিক আপনাকে খুঁজে বের করতে হবে। এরপর আপনাকে কি খুঁজতে হবে? প্রবলেম অ্যান্ড গ্যাপস ইউ ওয়ান্ট টু এক্সপ্লোর, অর্থাৎ আপনি যেটাতে এক্সপ্লোর করতে চান ওইটার জন্য একটা গ্যাপ খুঁজতে হবে বা একটা প্রবলেম খুঁজে বের করতে হবে। দেন হচ্ছে রিলেট একাডেমিক ফিল্ড, এখন যে প্রবলেমটাকে আপনি মানে নিয়ে আসবেন ওই প্রবলেমটা যাতে আপনার একাডেমিকের সাথে রিলেট করা যায়। যেমন আমাদের একজন বললো যে উনি হচ্ছে এমবিবিএস পড়েছে, এখন হচ্ছে না বায়োটেকনোলজি পড়তে চান, হ্যাঁ করতে পারে, কোনো প্রবলেম নেই। কারণ যখন এমবিবিএস কমপ্লিট করা হয় তখন এমবিবিএস এর সাথে হচ্ছে অনেকগুলো সাবজেক্ট, অনেকগুলো টপিক যেটা কিনা বায়োটেকনোলজির সাথে রিলেটেড। সো ওই যে যেই লাইনগুলো যেইগুলো হচ্ছে রিলেটেড ওইগুলো দিয়ে হচ্ছে এর সাথে লিঙ্ক করাইতে হবে, তখন এটাকে বলা যাবে। এরপর অ্যালাইনমেন্ট উইথ কারেন্ট ট্রেন্ডস অন ইউর সাবজেক্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদেরকে একটু কারেন্ট যে জিনিসপত্র হয় এটার দিকে একটু ফোকাস করা উচিত। যেমন যখন নাকি কোভিড-19 আসলো, অর্থাৎ 2020-এর শুরুর দিকে যখন কোভিড-19 চলে আসলো, তখন কি হলো? পুরো ওয়ার্ল্ড তারা হচ্ছে খুব কনসার্ন অ্যাবাউট কোভিড-19, আই মিন করোনা ভাইরাস। তখন যারা নাকি করোনা ভাইরাসের উপর গবেষণা করেছে তাদের গবেষণাগুলো অনেক ফাস্ট পাবলিকেশন হয়েছে, হিউজ নাম্বার। ওকে, আমার মনে আছে করোনার সময় আমরা হিউজ পাবলিকেশন করেছি অনেক বড় বড় জার্নালে। বাট রাইট নাও আমরা যদি চাই, বাট রাইট নাও উই ওয়ান্ট টু পাবলিশ এ পেপার ইন এ গুড জার্নাল, ইটস ভেরি ভেরি টাফ, ইটস টোটালি ইম্পসিবল। ওকে, বাট বিফোর ইটস ভেরি ইজি। যখন নাকি ওটা ছিল তখন ওটা খুব ইজি ছিল আর কি, বাট এখন বর্তমানে খুব কঠিন। অর্থাৎ যখন আপনার একটা ট্রেন্ড আছে, আপনি যদি ট্রেন্ড অনুযায়ী যদি কাজ করেন তাহলে এটা ফাস্টার পাবলিকেশন হয়, আদারওয়াইজ নট। সো এই জিনিসটাকে আপনাকে মাথায় রাখতে হবে। একটা এক্সাম্পল আপনাকে আরেক দিয়ে বুঝাই আমি। যেমন ধরেন আপনার টপিকটা এটা হতে হবে কি বি স্পেসিফিক, খুবই স্পেসিফিক, নট এমনটা করা যাবে না। কি করা যাবে না? আই ওয়ান্ট টু রিসার্চ ক্যান্সার। ওকে, মানে আপনি ক্যান্সার রিসার্চ করতে চান, এটা বলা যাবে না। কারণ এটা বলা না বলার মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ ক্যান্সার এটা অনেক বড় একটা টপিক, অনেক ভাস্ট টপিক। আপনাকে একটা ছোট স্পেসিফিক টপিক নিয়ে কাজ করতে হবে। কি নিয়ে কাজ করতে চান? দেখেন, I want to study targeted drug delivery system in ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্ট। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা স্পেসিফিক হয়েছে। এটা যে খুব ভালো হয়েছে বিষয়টা এরকম না, বাট আমরা পরবর্তীতে আরো দেখবো একদম ন্যারো ডাউন করে, ভেরি ভেরি স্পেসিফিকলি। ওকে, দেখেন প্রথমত যখন উনি ব্রেস্ট ক্যান্সার বলেছে তার মানে সমস্ত ক্যান্সার বাদ, এক। দুই নম্বর, যখন উনি বলেছে যে এটা হচ্ছে কোনটা নিয়ে কাজ করে, ড্রাগ ডেলিভারি, তার মানে এটা ড্রাগ ডেলিভারি এই পোর্শনে চলে আসছে, বাকি সমস্ত পোর্শন বাদ। ওইখানে ডায়াগনোসিস ওইখানে বাদ পড়ে গেছে, প্রিভেনশন বাদ পড়ে গেছে, তারপর প্যাথোজেনেসিস বাদ পড়ে গেছে, সব বাদ পড়ে গেছে। তারপর ইটিওলজি বাদ পড়েছে, রিস্ক ফ্যাক্টর বাদ পড়ে গেছে, কমপ্লিকেশন বাদ পড়ে গেছে, সবগুলি বাদ পড়ে গিয়েছে। টার্গেটেড, তাই তো? এরপর এখানে কি আছে? টার্গেটেড। এখন টার্গেটেড কি দিয়ে টার্গেটেড করেছে? সাপোজ উনি যদি এখানে বলে দিত যে কার্কিউমিন টার্গেটেড, তাহলে এটা হয়ে যেত আরো স্পেসিফিক। কারণ কার্কিউমিন এটা হচ্ছে একটা কি ফ্লাভোনয়েড। ওকে, সো একটা ন্যাচারাল প্রোডাক্ট বা ফ্লাভোনয়েড, একদম স্পেসিফিক। এরকম করে হচ্ছে বলতে হয়।
যখন আপনারা ইন্টারেস্টেড পরে লিখবেন, যেখানে লিখবেন কখনো লিখবেন আই ওয়ান্ট টু রিসার্চ ক্যান্সার, ওকে? আপনাকে এইরকম একটা লাইন লিখতে হবে স্পেসিফিকলি। আই থিঙ্ক আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ক্লাসগুলো বেশ বড় হয়ে যাচ্ছে, বাট কিছু করার নাই, এগুলো আসলে একটু বুঝতে হবে। এরপর হচ্ছে মোটিভেশন ফর প্রোগ্রাম। আপনার যে প্রোগ্রাম আছে, প্রোগ্রামের প্রতি আপনি যে মোটিভেটেড, এই জিনিসটাকে আপনাকে এক্সপ্লেন করতে হবে, বা আপনাকে মানে বুঝায় বলতে হবে, বা আপনার কথার দ্বারা এটা বুঝাইতে হবে যে আপনি আসলে অনেক বেশি মোটিভেটেড। তবে এখানে ফেক কথা বললে ধরা পড়া যাওয়ার পসিবিলিটি আছে, সো এটাকে খুব টেকনিক্যালি হ্যান্ডেল করতে হয়। যেমন ক্লিয়ারলি এক্সপ্লেন হোয়াই ইউ ওয়ান্ট হায়ার স্টাডিজ ইন দিস ডিসিপ্লিন। ডিসিপ্লিন মানে কিন্তু ওই আইন শৃঙ্খলা না, ডিসিপ্লিন মানে হচ্ছে একটা মানে সাবজেক্ট বা এরিয়া, এটা বোঝায় আর কি, সায়েন্সের মধ্যে আর কি, ওকে? তো এই যে দেখেন এখানে আপনি কি কি লিখতে পারেন, মোটিভেশনের মধ্যে পার্সোনাল আর একাডেমিক ইন্সপাইরেশন, এটা লিখতে পারেন। লং টার্ম লার্নিং ইন্টারেস্ট, এই টপিক নিয়ে লিখতে পারেন। এরপর হচ্ছে কানেক্ট টু ফিউচার গোল, অর্থাৎ আপনার যে ফিউচার গোল আছে এটা সম্পর্কে আপনি লিখবেন। এরপর আপনার যে প্যাশন আছে এই জিনিসটা আপনি দেখাবেন, অবশ্যই এটা একটা লজিক্যাল রিজনও দেখাবেন সাথে সাথে। এরপর হচ্ছে হোয়াই দিস ইউনিভার্সিটি। এই যে দেখেন যখন আমরা এই টপিকটা নিয়ে কথা বলি তখন আমাদের প্রায় সবাই একটা কথা লেখে, আপনার ইউনিভার্সিটি হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো ইউনিভার্সিটি, দ্যাটস আমি এখানে অ্যাপ্লিকেশন করেছি। এই ধরনের কথাবার্তা লেখা না লেখা সমান কথা, এগুলো লিখলে আরো ব্যাড একটা ইম্প্যাক্ট পড়ে, এগুলো লেখা যাবে না, ওকে? কিভাবে লিখতে হবে যদিও এই বিষয়টা আমরা একটু পরে এক্সপ্লেন করবো, বাট আমি সহজ করে যদি বুঝাই। যেমন পার্ডু ইউনিভার্সিটিতে একজন প্রফেসর আছে ফার্মাকোলজি ডিপার্টমেন্টের, তার নাম হচ্ছে ডক্টর অ্যালেন, ধরে নিচ্ছে আসলেই আছে আর কি, ওনার কাছে ইন্টারভিউ দিয়েছিলাম 2বার, সো আরো 2 বছর আগে মনে আছে। সো এই যে ডক্টর অ্যালেন, উনি হচ্ছে ফার্মাকোলজি ডিপার্টমেন্টে হচ্ছে জব মানে জব করে কোথায়, পার্ডু ইউনিভার্সিটিতে, ইউএসএ তে, ওকে ফাইন। এখন এই ভদ্রলোক উনি হচ্ছে গিয়ে একটা বিষয় নিয়ে কাজ করে। তখন আপনি যখন যদি লিখেন একটা অ্যাপ্লিকেশনের মধ্যে আমি আপনাদের ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেছি, এর কারণ হচ্ছে আমি চাই ফার্মাকোলজি ডিপার্টমেন্টের ডক্টর অ্যালেন যে বিষয়টা নিয়ে কাজ করে, উনি সাপোজ হচ্ছে গিয়ে কাজ করা হচ্ছে ক্যান্সার নিয়ে, ক্যান্সার হচ্ছে সাপোজ কেউ ডেভেলপমেন্টে ধরে নিচ্ছে এটা। সো আমি চাই আপনার ইউনিভার্সিটিতে ফার্মাকোলজি ডিপার্টমেন্টের ডক্টর অ্যালেন যে ক্যান্সার ডেভেলপমেন্টের এই জিনিসটা নিয়ে কাজ করতেছে উনি বর্তমানে, আমি চাই ওই জিনিসটাতে যুক্ত হতে, সেজন্য আমি আপনার ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেছি। এই যে এই কথাটার ভ্যালু কিন্তু অনেক বেশি, তাই না? কারণ যখন এই কথাটা আমি লিখবো তখন ওই এক্সামিনার বা ওই অ্যাডমিশন কমিটি তারা বুঝে যাবে অলরেডি আমি মানে ট্রু পার্সন, আমি ওই ইউনিভার্সিটি সম্পর্কে জানি, ওই প্রফেসর সম্পর্কে জানি, ওই ডিপার্টমেন্ট সম্পর্কে জানি, ইভেন তার ল্যাবে কোন কাজ হচ্ছে এটাও আমি জানি, রাইট? কিন্তু দেখেন আপনি যদি ওইটা না লিখে যদি এটা লেখেন ইউর ইউনিভার্সিটি ইজ ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি, এটা কি হইলো কোনো কথা? এটা তো হলো না। সো অধিকাংশ স্টুডেন্ট করে এটা লেখে, এই ধরনের লাইন লিখে রিজেকশন চলে আসে, পরে স্কলারশিপ পায় না। সো আপনাদের এমনটা করা যাবে না, যেহেতু আপনারা কষ্ট করে আমাদের কোর্সটা করতেছেন, সো আপনাদের এটা শেখা উচিত, ওকে? সো এই ধরনের কোনো কথা লেখা যাবে না যে ইউর ইউনিভার্সিটি ইজ দ্য ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি, দ্যাটস ওয়াই আই চুজ ইউর ইউনিভার্সিটি, ইউ আর দ্য বেস্ট পারসন, এই ধরনের মানে আননেসেসারি মানে কথাবার্তা হচ্ছে লেখা যায় না, ওকে? কারণ আপনি যখন একটা প্রফেশনাল এনভায়রনমেন্টে কথা লিখছেন আপনার কথাগুলো হবে খুবই মানে ওয়েটফুল হওয়া লাগবে, আদারওয়াইজ আপনি স্কলারশিপ পাবেন না। এই যে এই জিনিসটাকে আরেকটু সুন্দর করে এক্সপ্লেন করে আপনাদেরকে বুঝাই আসলে বিষয়টা কি। হোয়াই দিস ইউনিভার্সিটি, কেন ইউনিভার্সিটি চুজ করলেন? দিস সেকশন মাস্ট কাস্টমাইজড ফর ইচ ইউনিভার্সিটি। আপনি যখন নাকি একটা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করবেন তখন কিছু আপনার বিষয় থাকবে যেগুলো আপনার চেঞ্জ করতে হবে না, কিন্তু আপনি যখন আরেকটা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করবেন কিছু অংশ চেঞ্জ করতে হবে। যেমন আপনার নাম, আপনি হচ্ছে কোথায় পড়াশোনা করেছেন, আপনার সিজিপিএ কেমন, আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স, এগুলো চেঞ্জ করতে হবে না। তাহলে কি চেঞ্জ করতে হবে? চেঞ্জ করতে হবে আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেছেন ওই ইউনিভার্সিটির ইনফরমেশনগুলো চেঞ্জ করতে হবে। লাইক আমি এখন পার্ডু ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেছে, তো ওই প্রফেসরের নাম, ওই ডিপার্টমেন্টের নাম, ওই উনি যেটা নিয়ে কাজ করে ওইটা নিয়ে লিখছেন। এখন আমি ঠিক সেম এসওপি দিয়ে যদি আমি আরেকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে চাই, লাইক আমি চাই হচ্ছে টেনেসিতে বা হচ্ছে টেক্সাসে আমি অ্যাপ্লিকেশন করতে চাই, বা ভার্জিনিয়া টেকে আমি অ্যাপ্লিকেশন করতে চাই, তখন কি হবে?
আমাকে বলেন, তখন হচ্ছে ওই ইউনিভার্সিটির নাম হবে, ওই সিটির নাম হবে, ওই ডিপার্টমেন্টের নাম হবে, ওই প্রফেসরের নাম হবে, ওই প্রফেসর নিয়ে যেটা কাজ করে ওইটার নাম হবে। তার মানে প্রতিবার কি করতে হবে আপনাকে, এসওপিটাকে চেঞ্জ করতে হবে। আপনি একই এসওপি কিন্তু বারবার দিতে পারবেন না। এসওপির সম্পূর্ণটাকে চেঞ্জ করতে হবে, উত্তর হচ্ছে না, সম্পূর্ণটা চেঞ্জ করতে হবে না। কত পার্সেন্ট চেঞ্জ করতে হবে? 70% আপনাকে চেঞ্জ করতে হবে না, মাত্র 30% চেঞ্জ করতে হবে। সো ওইটা আমরা এক্সপ্লেন করে দিব, কোন বিষয়টাকে আপনি চেঞ্জ করবেন, কোনটাকে আপনি চেঞ্জ করবেন না, কেন চেঞ্জ করবেন। ওকে, সো এই যে দেখেন। ভাইয়া, হুম হুম। ভাই ইউনিভার্সিটির কোনো কি এসওপি লেখার গাইডলাইন থাকে যে এই জিনিস ফিল আপ করতে হবে, নাকি এটা কোনো গাইডলাইন নাই? এটা এগুলোই হচ্ছে গাইডলাইন। আমি বলি, আমি যেগুলি বলতেছি না এগুলি আর কি। ওকে, সো কোন ইউনিভার্সিটি যদি স্পেসিফিক থাকে তাহলে ওইটা হচ্ছে ওই ইউনিভার্সিটিকে যে অ্যাডমিনিস্ট্রেটিভ বা যারা কন্ট্রাক্ট আছে না, ওনাদের সাথে কন্ট্যাক্ট করলে ওরা হচ্ছে ডিটেলসে বলে দিবে যে আমাদের ইউনিভার্সিটি এই টেমপ্লেট আছে বা এটা আছে, সো এটা ফলো করতে হবে। আদারওয়াইজ হচ্ছে আমি যেটা দেখাচ্ছি এটাই। ওকে, যেভাবে তার মানে দেখেন আপনি যখন নাকি প্রতিবার ইউনিভার্সিটি চেঞ্জ করতেছেন, মানে অ্যাপ্লিকেশন চেঞ্জ করতেছেন ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিভার্সিটিতে, প্রতিবারে কিন্তু আপনাকে এই বিষয়গুলো চেঞ্জ করতে হচ্ছে। প্রফেসর নাম চেঞ্জ করতে হচ্ছে, ডিপার্টমেন্ট চেঞ্জ করতে হচ্ছে, তাই না? এগুলো তো মানে উচিত। এখন দেখেন এখানে কি করতে হবে, স্পেসিফিক ফ্যাকাল্টি মেম্বার, এই যে আপনি যে ফ্যাকাল্টি মেম্বার চান এটাকে আপনাকে অ্যাড করতে হবে, যেটা আমি অলরেডি বলেছি। আপনি যে রিসার্চ ল্যাব যে গ্রুপ যেটা আছে ওইটা আমি অলরেডি বলেছি যে আপনি কোন রিসার্চ ল্যাবে হচ্ছে কাজ করতে চান, ওইটা আপনাকে বলতে হবে। এরপর কোর্স আর কারিকুলাম স্ট্রেংথ, আপনার ওই কোর্সের সাথে আপনার এই কোর্সটা যায় নাকি যায় না, ওই বিষয়টাকে হচ্ছে আপনাকে একটু দেখতে হবে। এরপর ইউনিভার্সিটির যে রিসার্চ কালচার, যেটা আমি আপনাকে বললাম, ওই ইউনিভার্সিটির ওই রিসার্চ ল্যাবের মধ্যে কি কি নিয়ে কাজ করতে হয়, ওই বিষয়গুলো আপনার এখানে ফুটিয়ে তুলতে হবে আর কি। যাক, এটা আশা করি অনেক এক্সপ্লেন করেছে, সবার বুঝে যাওয়ার কথা। তার মানে কি বুঝতে পারলাম, এখানে নোটটা যদি একটু নেই, এখানে জেনারিক কোনো কথাবার্তা বলা যাবে না, আপনাকে প্রমাণ দেখাতে হবে। ওকে, আসলে আমাদের ক্লাসগুলো বেশ লম্বা হয়ে যাচ্ছে। উম, আমাদের আসলে 2টা ক্লাসে এসওপিটা হবে কিনা আমি জানি না, যদি না হয় আমরা হয়তো 3টা ক্লাস নিব কিনা। আচ্ছা আমাকে একটু বলেন তো, ক্লাস কি লম্বা হয়ে যাচ্ছে? একটু রেসপন্স করেন। আমাদের যদি আমরা চাই আজকে আরো 2টা চ্যাপ্টার শেষ করতে, তাহলে সেক্ষেত্রে আমাকে আরো কমপক্ষে 1 ঘন্টা কথা বলতে হবে। আমার প্রবলেম নাই অবশ্য, আপনারা একটু রেসপন্স করেন। 1.5 ঘন্টার মতো ক্লাস হলে ঠিক আছে, এর বেশি লেন্দি হলে ভাই একটু টাফ হয়ে যায়। সেক্ষেত্রে ভাই ক্লাস সংখ্যা বাড়াই দেন। আচ্ছা ওইটা প্রবলেম নাই। আচ্ছা আমি একটা কথা বলি, যে এটা আসলে আমি এক্সপ্লেন করে দিচ্ছি আর কি, হ্যাঁ? তারপরে যদি খুব প্রবলেম হয়, আসলে সমস্যার কথা আমরা স্লাইড দিয়ে দিব তো, আর ক্লাসে রেকর্ডিং থাকবে, আই থিঙ্ক প্রবলেম হওয়ার কথা না। ও আচ্ছা, একজন মনে হয় প্রশ্ন করবেন, চৈতি। অ্যাকচুয়ালি আমি দেখি নাই, আপনি একটু কোশ্চেন করেন। এখন এখানে দেখলাম। জি ভাইয়া, কোশ্চেন তো করছি আগে। ও আচ্ছা, সরি সরি, আপনার এখনো হ্যান্ড রেজ করা আছে তো, সেজন্য আর কি। ওকে, আচ্ছা এটা আমরা বুঝতে পেরেছি। এরপর হচ্ছে ফিউচার প্ল্যান। ওকে, ফিউচার ক্যারিয়ার প্ল্যানটা কি এটা একটু বলি। অর্থাৎ যখন আপনি এসপি লিখবেন আপনাকে কি করতে হবে, যে আপনার যে ফিউচার যে ক্যারিয়ার যে প্ল্যান আছে ওইটা আপনাকে বলতে হবে। হুম? যে আপনি কি করতে চান, আপনি কি আপনার পড়াশোনার পর কি পিএইচডি করবেন, নাকি পোস্টডক করবেন, নাকি জব করবেন, কি করবেন এটা আপনাকে বলতে হবে। অর্থাৎ আপনার শর্ট টার্ম গোল আফটার গ্রাজুয়েশন এটা আপনাকে বলতে হবে, অর্থাৎ ডক্টরাল স্টাডি বা ইন্ডাস্ট্রি রিসার্চ কি করবেন এটা বলতে হবে। এরপর লং টার্ম ক্যারিয়ার গোল সম্পর্কে বলতে হবে, আপনি কি প্রফেসর হবেন, নাকি রিসার্চার হবেন, নাকি অন্টারপ্রেনার হবেন। ওকে, এরপর হচ্ছে কন্ট্রিবিউশন টু সোসাইটি অর ফিল্ড, এটা বুঝতে পারছেন। সো এরকম হচ্ছে আপনাকে এই বিষয়গুলো লিখতে হবে। এরপর হচ্ছে ফাইনালি আপনি কি লিখবেন, কনক্লুশন। কনক্লুশন হচ্ছে আপনার ফাইনাল মোটিভেশনটা যাতে বোঝা যায়। এরপর হচ্ছে ডিটারমিনেশন অফ রেডিনেস, অর্থাৎ আপনি এখনই প্রস্তুত আর কি এখানে আসার জন্য। এরপর অ্যাপ্রিসিয়েশন টু কমিটি, অবশ্যই কমিটিকে আপনি একটা মানে থ্যাংক ইউ, একটা প্রশংসা করবেন, যাতে করে তার একটা পজিটিভ ফিডব্যাক পায়। এরপর আপনি যখন নাকি ক্লোজিংটা দিবেন, সেক্ষেত্রে শেষ করবেন হচ্ছে খুব কনফিডেন্টলি, আপনি এটাকে এন্ড করবেন, নট ইমোশনাল। ওকে, কারণ ইমোশনাল কথাবার্তার কোনো দাম নেই, তারা আপনাকে আপনার যোগ্যতা অনুযায়ী আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু জাজ করবে। তো এই বিষয়টা আশা করে বুঝতে পেরেছেন। ফাইনালি হচ্ছে যদি বলি লজিক্যাল ফ্লো অ্যান্ড কোহেরেন্সটা, এটা কিভাবে মেনটেন করবেন, ট্রাই করবেন যে এই জিনিসটাকে ফলো করার জন্য। যেমন প্রথমে ব্যাকগ্রাউন্ড দিবেন, তারপর হচ্ছে মোটিভেশন, তারপর হচ্ছে প্রিপারেশন, দেন হচ্ছে পারপাস, দেন হচ্ছে প্রোগ্রাম ফিট, আর একটা হচ্ছে ফিউচার গোল। এই যে জিনিসটা আছে চার্ট, এটাকে ফলো করবেন।
আর যখন এই জিনিসটা আপনি লিখবেন তখন ট্রাই করবেন যে এই যে প্রথমে পাস্ট টেন্স লিখবেন, তারপর প্রেজেন্ট টেন্স লিখবেন, তারপর ফিউচার টেন্স লিখবেন। এটা আপনাদেরকে বুঝিয়ে দিই, আপনি পাস করেছেন, এটা অলরেডি করে ফেলছেন, আপনি ব্যাচেলর কমপ্লিট করেছেন বা মাস্টার্স কমপ্লিট করেছেন, তার মানে এটা কি হবে, বা আপনার একটা এক্সপিরিয়েন্স আছে, সবগুলো পাস্ট টেন্স হবে যখন লিখবেন আপনি। এখন আপনি বর্তমানে কি করছেন আর কি, এটা হবে প্রেজেন্ট টেন্স। আর আপনি ফিউচারে কি কি করতে চান, ওই যে লং টার্ম ভিশন, তারপরে যে শর্ট টার্ম ভিশন যেটা আমি মাত্র বললাম, ওইটা আপনি ফিউচার টেন্স হবে, ফিউচার গোল যেটা আছে এটা। এরপর আপনি কানেক্ট করুন, প্রত্যেকটা যে প্যারাগ্রাফ আছে না, এগুলোকে আপনি কানেক্ট করবেন ট্রানজিশন সেন্টেন্স আপনি দিয়ে। মানে হচ্ছে গিয়ে সাপোজ আমরা কানেক্টরস এটা নামে পরিচিত, যখন আমরা গ্রামার পড়েছি আমরা জানি কানেক্টর আমরা পড়েছিলাম, রাইট? এটা একটা গ্রামার ছিল পার্ট। যেমন একটা সেন্টেন্স সাথে আরেকটা সেন্টেন্স যখন আমরা কানেক্ট করি তখন কি করি, অ্যাডিশনালি এটা আমরা অ্যাড করি। অনেক সময় হচ্ছে আমরা ফর এক্সাম্পল দেই, অনেক সময় ইন অ্যাডিশন দেই, অনেক সময় মোর ওভার দিই, অনেক সময় ফার্দার মোর দেই, যাতে করে উপরের সেন্টেন্সের সাথে নিচের সেন্টেন্স বা উপরের প্যারার সাথে নিচের প্যারা একটা মিল আমরা খুঁজে পাই। সো এই ধরনের কানেক্টরগুলো ইউজ করতে হবে যাতে করে আপনার লেখাটা পড়ে একটা গল্পের মতো মনে হয়, যাতে বিচ্ছিন্ন মনে না হয়। এরপর আননেসেসারি ডিটেলস আপনাকে দেওয়া যাবে না। দেন হচ্ছে মেকিং ওয়ান ক্লিয়ার পয়েন্ট পার প্যারাগ্রাফ, অর্থাৎ একটা প্যারাগ্রাফের মধ্যে আপনি চেষ্টা করবেন হচ্ছে একটা একটা আইডিয়া হচ্ছে দেওয়ার জন্য, একটা ক্লিয়ার আইডিয়া দিবেন আর কি। একটা প্যারাগ্রাফের মধ্যে অনেক কিছু নিয়ে বলবেন না। যখন আপনার রিসার্চ নিয়ে বলবেন শুধু রিসার্চ, যখন একাডেমিক নিয়ে বলবেন শুধু একাডেমিক, যখন হচ্ছে আপনি এক্সপিরিয়েন্স নিয়ে বলবেন শুধু এক্সপিরিয়েন্স, যখন হচ্ছে মোটিভেশন নিয়ে বলবেন শুধু মোটিভেশন, যখন আপনি বলবেন হচ্ছে যে আপনার সাপোজ আপনার ফিউচার গোল, তখন হচ্ছে আপনি ফিউচার গোল নিয়ে বলবেন। ওকে, অর্থাৎ একটা প্যারাগ্রাফ একটা আইডিয়া এরকম করে। ওকে, আমরা সেকেন্ড চ্যাপ্টার শেষ করলাম, এখন থার্ড। কার কোনো কোশ্চেন? একটা কোশ্চেন, হ্যাঁ শিওর। রিসার্চ ইন্টারেস্টে ধরেন আমি অনেক রিসার্চ ইন্টারেস্ট দেখাইলাম এটা, কিন্তু যখন ফিউচার গোলে গেলাম তখন যদি আলটিমেটলি আমি ওই ধরনের কোনো কথা না বললাম, ধরেন আমি জব, হয়তো আমি রিসার্চ ইন্টারেস্টে দেখালাম অনেক কিছু, কিন্তু আমি ফিউচার গোলে দেখলাম যে আমি ওইখানকার কোনো ফার্মাসিউটিক্যালসে জয়েন করতে চাই, তারপর কাজ টাজ করে দেশে ব্যাক করতে চাই। তো এটা তো দুইটা তো অপোজিট হয়ে গেল না, রিসার্চ ইন্টারেস্ট আর ফিউচার গোল, এটা কি হ্যাঁ সমস্যা হবে নাকি? হ্যাঁ, সমস্যা তো হবেই না, কারণ হচ্ছে আপনাকে লিখতে হবে এরকম করে যাতে একটার সাথে আরেকটা সামঞ্জস্য থাকে। সাপোজ আমি হচ্ছে মাস্টার্স করব, তারপর হচ্ছে আমি পিএইচডি করব, তারপর হচ্ছে আমি পোস্ট ডক করব, এই পর্যন্ত ঠিক আছে। দেন হচ্ছে আপনি পরবর্তীতে কি করবেন, অনেক কিছু করা যেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে আসা এটা হচ্ছে কনফ্লিক্ট হয়, কোনো কোনো ক্ষেত্রে কনফ্লিক্ট হয় না। যেমন আমি যদি বলি আমি পিএইচডি করব, ওকে, আমি সাপোজ হচ্ছে ফার্মাসিতে ব্যাচেলর মাস্টার্স কমপ্লিট করেছি, এখন উম, আমি হচ্ছে পিএইচডি করলাম আমার সাবজেক্টের উপর, এরপর আমি পোস্ট ডক করলাম, ঠিক আছে, এরপর আমি চাই ইন্ডাস্ট্রিতে জব করতে, ওকে করতে পারি, কোনো প্রবলেম নাই, এটা কিন্তু হবে না, কনফ্লিক্ট হবে না। আমি চাই হচ্ছে প্রফেসর হতে কোনো একটা ইউনিভার্সিটি, কোনো প্রবলেম নেই। আমি চাই রিসার্চার হতে, কোনো প্রবলেম নেই। প্রবলেমটা কি হবে, আমি চাই বিজনেস করতে। এটা কি হইলো, বোঝা গেছে? কেউ কি পিএইচডি করার পর কেউ যদি বলে আমি হতে চাই বিজনেসম্যান, অন্টারপ্রেনার, তখন বুঝতে হবে এখানে ঝামেলা আছে, রাইট? কারণ এটা আসলে অ্যালাইন করে না। কেউ বললো যে আমি চাই হচ্ছে ফিল্ম ডিরেক্টর হব, এটা কি হইলো? কেউ কি পিএইচডি করার পর জীবনে ফিল্ম ডিরেক্টর হয়? আমি কি বিষয়টা বুঝাতে পারছি? কেউ বললো মানে আমি রিলেভেন্ট হচ্ছে, হলে ভালো যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ বললো আমি ব্যাংকার হবো, এটা তো আসলে হচ্ছে না। আমি যেটার উপর পড়াশোনা করেছি আমাকে ওই রিলেভেন্ট হচ্ছে কোনো কিছু লিখতে হবে। সো ইটস ওকে। ওকে, এরপর থার্ড থার্ড হচ্ছে আমরা দেখব যে কন্টেন্ট ডেভেলপমেন্ট। কন্টেন্ট ডেভেলপমেন্ট, এখন এই যে আপনি যে লিখবেন, আমরা তো অলরেডি বুঝে ফেলেছি যে কি কি থাকে একটা এসওপির ভিতরে। এখন আমরা দেখব যে কন্টেন্ট ডেভেলপমেন্ট, এই কন্টেন্টটাকে আপনি কিভাবে লিখবেন, হাউ টু ব্রেইন স্ট্রম কন্টেন্ট ফর এসওপি। এসওপির জন্য হচ্ছে কিভাবে আপনি কন্টেন্ট ব্রেইনস্টর্ম করবেন। আচ্ছা, আমি প্রিভিয়াস প্রশ্নের একটা উত্তর দিই। আমরা এই আমাদের এসওপির ভিতরে আরেকটা জিনিস দেখব যে আপনারা হচ্ছে যে যখন একটা কিছু এসওপিটা লিখবেন, এসওপি লেখার আগে আপনার আইডিয়াগুলোকে আগে করতে হবে, একত্র করতে হবে, দেন হচ্ছে লিখতে হবে। এইটার একটা আছে, আমি দেখাবো। আমাদের আজকে আছে কিনা জানি না, বা নেক্সট ক্লাস আগামীকালকে যে ক্লাসটা হবে হয়তো তার মধ্যে চলে আসবে এই বিষয়গুলো। এখন এই যে আমরা
বলতেছিলাম যে হাউ টু ব্রেন স্টর্ম কন্টেন্ট ফর এসওপি। ও আচ্ছা, এই যে এখানে চলে আসছে, দেখেন এটা অলরেডি আমি বলতে বলতে এখানেই তো আসছে, খেয়ালই করিনি। প্রথমে কি করতে হবে, আপনাকে কালেক্ট করতে হবে আইডিয়া অ্যান্ড এক্সপিরিয়েন্স। দেন হচ্ছে আপনাকে ব্রেন স্টর্মিং করতে হবে, আপনি কিভাবে এটাকে অর্গানাইজ করবেন। আচ্ছা, এটা কি বোঝা গেছে? এই যে প্রথমে কি করতে হবে, আমাদের কালেক্ট করতে হবে আইডিয়াকে, অর্থাৎ আমি কি কি করেছি কি কি করিনি এটা প্রথমে কালেক্ট করতে হবে। দেন হচ্ছে এটাকে এক্সপিরিয়েন্স গুলোকে এবং আইডিয়া গুলোকে কালেক্ট করব। তারপর হচ্ছে এগুলোকে আমরা অর্গানাইজ করে লিখবো। ওকে, দিস হেল্প অর্গানাইজ থট অ্যান্ড অ্যাভয়েড কনফিউশন। হাউ টু ব্রেন স্টর্ম, কিভাবে আপনি ব্রেন স্টর্ম করবেন বা কিভাবে কন্টেন্ট গুলোকে আপনি সাজাবেন বা লিখবেন। প্রথম কথা হচ্ছে যে কয়েকটা কোশ্চেন, এগুলো আপনি অ্যান্সার করা ট্রাই করবেন বা এগুলোকে আপনি অ্যান্সারগুলোকে নিয়ে আসা ট্রাই করবেন আপনার ভিতর থেকে লেখার পূর্বে। অর্থাৎ আপনি এখনো এসওপি লেখা শুরু করেন নাই, আপনি লেখা শুরু করার আগে আপনার যে আইডিয়াগুলো আছে, আপনার যে এক্সপিরিয়েন্সগুলো আছে, আপনার যে লেখার যে বিষয়বস্তু আছে, এগুলোকে আপনি একত্র করবেন। সো একত্র করার সময় বেশ কিছু বিষয়গুলোকে আপনাকে নিয়ে আসতে হবে সামনের দিকে। কি কি? যেমন আপনার একাডেমিক সাবজেক্ট ইন্সপায়ার্ড ইউ মোস্ট অ্যান্ড হোয়াই। কেন আপনাকে বা কোন সাবজেক্টটা বা কোন বিষয়টা হচ্ছে আপনাকে অনেক বেশি ইন্সপায়ার্ড করেছে আর কেন করেছে এটা। 2 নম্বর কি, সেকেন্ড হচ্ছে যে রিসার্চ প্রজেক্ট আর পেপার হ্যাভ ইউ ডান, আপনি কি কোনো রিসার্চ প্রজেক্ট কি ডান করেছেন নাকি করেননি, এটা। অর্থাৎ কোন বিষয়টার প্রতি আপনি অনেক বেশি ইন্টারেস্টেড বা ইন্সপায়ার্ড এবং কেন ইন্টারেস্টেড, এবং ওই বিষয়ের উপর আপনি কোনো প্রজেক্ট করেছেন নাকি করেননি। ওকে, এটা। এরপর হচ্ছে চ্যালেঞ্জ শেপড ইউ লার্ন জার্নি, আপনি যখন নাকি প্রজেক্টটা করেছেন তখন কি আপনি কোনো চ্যালেঞ্জ ফেস করেছেন, আপনি ওই জায়গা থেকে কোনো কিছু শিখেছেন, এটা। এরপর যেই আপনার এক্সপিরিয়েন্সটা আছে ওইটা মানে কোন জিনিসটা অ্যাকচুয়ালি আপনাকে এই বিষয়ের উপর বা এই সাবজেক্টের ওপর ইন্টারেস্টটাকে গ্রো করেছে বা ইনফ্লুয়েন্স করেছে, এটা। এরপর হচ্ছে টেকনিক্যাল অ্যান্ড রিসার্চ স্কিল, আপনার কি কোনো আছে নাকি নেই ওই বিষয়ের উপর। এরপর লং টার্ম একাডেমিক বা ক্যারিয়ার গোলটা আসলে আপনার কি ওই বিষয়টাকে নিয়ে। দেন হচ্ছে আপনি কি এই বিষয়টা নিয়ে আরো পড়াশোনা করতে চান, এইটা। আরেকটা হচ্ছে ইউনিভার্সিটি, কেন ইউনিভার্সিটি চুজ করেছেন আর কেন এই প্রোগ্রামটা চুজ করেছেন। অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে আপনার যে আইডিয়া আছে বা এক্সপেরিয়েন্স আছে এগুলো থেকে আগে আপনি খুঁজে বের করবেন বিফোর রাইটিং। এই হচ্ছে গিয়ে কথা, সামারি। সো আপনি এটা এইভাবে করে নেবেন, তাহলে আপনার লিখতে ইজি হবে অনেক বেশি। নেক্সট, ব্রেন স্টর্ম টেকনিক। প্রথম হচ্ছে মাইন্ড ম্যাপিং, আপনি অর্গানাইজ করবেন থট অ্যান্ড ভিজুয়ালি। এরপর টাইমলাইন রাইটিং, হাইলাইট করবেন আপনার একাডেমিক জার্নিগুলোকে। এরপর কোশ্চেন লিস্ট, ওই যেটা আপনাকে মাত্র দেখাইলাম আপনাদেরকে, যে কোশ্চেনগুলোকে লিস্ট করবেন এবং জেনারেট করবেন। ওকে, এসওপি কন্টেন্ট আইডিয়া, আপনি কিন্তু এখন লেখা শুরু করেন নাই, আপনি কিন্তু আইডিয়া জেনারেট করতেছেন, আমি কথা কিন্তু বারবার বলছি। তারপর হচ্ছে আপনি আইডিয়া যে কন্টেন্ট যেটা আছে এটাকে আপনি জেনারেট করলেন। এরপর হচ্ছে রিজিউম ব্রেকডাউন করলেন। দেন হচ্ছে এটা জিনিসটা কি, যে কনভার্ট এক্সপিরিয়েন্স ইনটু প্যারাগ্রাফ, অর্থাৎ আপনার লাইফে যত এক্সপিরিয়েন্স আছে, আপনার লাইফে যত জ্ঞান বুদ্ধি আছে, আপনার লাইফে যত অ্যাচিভমেন্ট আছে, যত পাবলিকেশন আছে, যত একাডেমিক আপনার যে পারফরমেন্স আছে, যত অ্যাওয়ার্ড আছে, প্রত্যেকটা জিনিসকে আপনি আগে একত্র করলেন। ওকে, দেন হচ্ছে আপনার লেখা শুরু করবেন। বিষয়টা এইরকম না যে আমি লিখতে বসছি আর একটা একটা করে মনে করতেছি তারপর লিখতেছি, একটা একটা করে মনে পড়তেছি তারপর লিখতেছি, এরকম না, এরকম করা যাবে না। কি করতে হবে, আগে আমার যা যা আছে সবগুলোকে একত্রে এসে জমা করলাম, তারপর হচ্ছে আমি ওই জিনিসগুলোকে নিজের মতো করে সাজালাম, তারপর হচ্ছে আমি লেখা শুরু করলাম। ওকে, দেখেন, রাইট অল আইডিয়া ফার্স্ট, অর্গানাইজ লেটার। আমরা কি এই জিনিসটা বুঝতে পেরেছি, এই যে এখানে ব্রেন স্টর্মিং করা আর হচ্ছে এই যে এই টেকনিকটা, এই নিচের এক লাইনে এই জিনিসটা আমি এখানে লিখে দিয়েছি। প্লিজ একটু রেসপন্স করেন সবাই। জি ভাইয়া। ওকে, তার মানে অলরেডি আমরা বুঝে ফেলেছি যে কিভাবে হচ্ছে আমরা লিখবো। যেমন ধরেন যে আমি যদি বলতে চাই যে এনামুল, ও হচ্ছে 29 ব্যাচ একটা স্টুডেন্ট, ওর জীবনে অ্যাচিভমেন্ট কি কি আছে। ও প্রথমে কি করবে, ও দেখবে ও ব্যাচেলরে হচ্ছে সাপোজ 3.83 পাইছে, খুব ভালো কথা, ওর একটা অ্যাচিভমেন্ট। ও হচ্ছে গিয়ে আপনার কিছু রিসার্চ প্রজেক্টে কাজ করছে, এটাও একটা অ্যাচিভমেন্ট।
ও বেশ কিছু অ্যাওয়ার্ড পেয়েছে, এটা ওর হচ্ছে একটা অ্যাচিভমেন্ট। ওকে, এগুলো ও 2টা পেপার পাবলিকেশন সাপোজ করছে, এইটা হচ্ছে ওর একটা অ্যাচিভমেন্ট। এই ধরনের ওর যত কিছু আছে সবগুলো আগে একত্র করবে। ও কিন্তু লেখা শুরু করে না এখন পর্যন্ত। ও আসলে খুঁজবে আমার আর কি কি আছে, আমার আর কি কি আছে, দেন সবগুলো একত্র করবে। ওর হচ্ছে কম্পিউটার স্কিল খুব ভালো, ও কম্পিউটার বেশ কিছু কাজ জানে। যখন আগে সবগুলো একত্র করা শেষ, ও দেখবে ওর ভিতর থেকে আর কোনো কিছু আসে না, ওর আর কোনো অ্যাচিভমেন্ট নাই, ওর কোনো কিচ্ছু নাই, দেন লেখা শুরু করবে। ওকে, এইটা হচ্ছে এটার সামারি। আই থিঙ্ক আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে এটা। দেন হাউ টু রাইট স্ট্রং ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্যারাগ্রাফ। লিসেন, আমরা প্রথম মানে সেকেন্ড চ্যাপ্টারে কিন্তু আমরা সেকেন্ড চ্যাপ্টারে বলি, ওইখানে কিন্তু আমরা দেখেছিলাম যে কোন কোন কম্পোনেন্ট থাকে, প্রায় 9টার মতো কম্পোনেন্ট আমরা দেখেছি। ওকে, ওইটা তো আমরা দেখেছি, কিন্তু এর মধ্যে থেকে আমাদের 2টা পার্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ফার্স্ট ওপেনিং আর একটা হচ্ছে ক্লোজিং। এই যে 2টা প্যারাগ্রাফ বা 2টা হচ্ছে থিঙ্ক বা 2টা হচ্ছে ইস্যু, এগুলোকে আপনাকে আরো কিভাবে সুন্দর করে আপনি লিখতে পারেন, এইটাকে আপনাদের একটু এক্সাম্পলতে আমি বুঝাই। যেমন ধরেন যে এই ক্ষেত্রে ওপেনিং প্যারাগ্রাফ, এটা হচ্ছে হুক, ইন্টেন্ট এন্ড ডিরেকশন। হুক মানে কি, কারো কি জানা আছে? বিশেষ করে যারা কিনা ফেসবুক ইউটিউব ইউজ করে তারা এই হুকের সাথে পরিচিত। বিশেষ করে যারা নাকি থাম্বনেইল ডিজাইন করে তারা এই ওয়ার্ডের সাথে অনেক বেশি পরিচিত থাকার কথা। হুক মানে কি, সহজ করে যদি বলি, এমন একটা কিছু দিয়ে শুরু করা যেটা হচ্ছে আটকাবে। ওকে, মানে নজর কাড়বে এরকম। যেমন একটা ওয়াও, একটা ফ্যাক্টর থাকে এরকম। যেমন অনেক সময় হয় না যে আমরা কোনো একটা পোস্ট দেখার সাথে সাথে আটকে যাই, আমরা দেখি আসলে আসলে পোস্টের মধ্যে কি আছে একটু পড়ি। এই যে এই জিনিসটা হচ্ছে মূলত হুক বা গ্র্যাব অ্যাটেনশন বা মনোযোগ কাড়া। ওকে, আপনার যে জিনিসটা আপনি লিখবেন ওইটার একদম ওপেনিংটা এরকম হওয়া চাই যেটা একজন এক্সামিনার যখন পড়বে, পড়ার সাথে সাথে সে যাতে হুক হয়, তার সমস্ত অ্যাটেনশন যাতে এটাতে পায়। ও আচ্ছা, তার মানে এইটা এইরকম। ওকে, জাস্ট লাইক দ্যাট। এই যে ধরেন যে এইখানে আমরা ইন্ট্রোডাকশনটা গ্রেভ অ্যাটেনশন দিয়ে শুরু করলাম, উইদাউট সাউন্ডিং ড্রামাটিক অর ইমোশনাল। আপনি যদি এখানে কোনো ইমোশনাল দিয়ে শুরু করেন বা হচ্ছে এই ধরনের কোনো একটা টাইপ বা ড্রামা, তো আই মিন নাটক, আমরা সবাই জানি ড্রামাটিক বা ইমোশনাল দিয়ে শুরু করেন, তাহলে এটা ভেরি ব্যাড ইম্প্যাক্ট ফেলবে। কারণ আপনার রাইটিংটা একটা প্রফেশনাল রাইটিং, ইউ শুড মেনটেন দিস। ওকে, সো আপনি খুব সুন্দর করে এই জিনিসটাকে শুরু করবেন, কোনো ইমোশনাল দিয়ে শুরু করা যাবে না। এক্সাম্পল দেই, বুঝতে ইজি হবে। ফার্স্টে দেখেন, একটা ব্যাড এক্সাম্পল আমি দিয়েছি, আরেকটা দিয়েছি গুড এক্সাম্পল, যাতে করে বুঝতে ইজি হয়। ফ্রম চাইল্ডহুড আই ওয়াজ কিউরিয়াস অ্যাবাউট সায়েন্স। এই কথাটা কি কিন্তু ভ্যালু আছে? আমাকে এটা বলেন তো একটু। আমি যদি এটা বলি, মানে শৈশব থেকে আমি খুবই কিউরিয়াস ছিলাম, কৌতূহলী ছিলাম কিসের প্রতি? এই যে সায়েন্সের প্রতি, বা সায়েন্স সম্পর্কে আমি খুবই কৌতূহলী ছিলাম বা কিউরিয়াস ছিলাম যখন আমি ছোট ছিলাম। দেখেন, এই কথাটা একটা ফেক কথা, কারণ যখন একটা মানুষ ছোট থাকে ও তো জানেই না সায়েন্স কি, তাই না? ও কিভাবে কিউরিয়াস হলো আমাকে বলেন তো? ছোটকালে তো কার্টুন দেখছে, ও তো খেলছে, ও তো ঠিক মতো পড়তেই চায় না, একা তো ও কিভাবে হচ্ছে গিয়ে আপনার ও কিউরিয়াস হলো তো আবার সায়েন্সের প্রতি? দেখেন, ধরে নিচ্ছি আপনার কথাটা সত্যি, আপনি হচ্ছে খুবই কিউরিয়াস ছিলেন ছোটকালে, বাট আপনি এটা প্রমাণ করতে পারবেন? এটা কি কখনো প্রমাণ করা পসিবল? উত্তর হচ্ছে না, এইটা প্রমাণ করা পসিবল না। যেহেতু এটা প্রমাণ করা পসিবল না, দ্যাট মিনস এটা লেখা যাবে না। আমি কি বিষয়টা বুঝাতে পারছি আপনাদেরকে? যদি বুঝে থাকেন তাহলে নিচের এক্সাম্পলটা দেখেন কতটা সুন্দর। During my undergraduate research on bacterial drug resistance. Listen again, আবার পড়েন। During my undergraduate research on antibacterial drug resistance. During মানে কি, সময়কাল আমরা সবাই জানি। মাই আন্ডারগ্রাজুয়েট রিসার্চ অন ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্স, অর্থাৎ যখন নাকি আমরা কি করেছিলাম, যে আন্ডারগ্রাজুয়েট রিসার্চ করেছিলাম, কিসের উপরে করেছিলাম? অ্যান্টিব্যাকটেরিয়াল রেসিস্ট্যান্ট ড্রাগ রেজিস্ট্যান্সের উপর করেছিলাম, তাই তো? ওই সময়কালে কি করেছিলাম? আই বিকেম ডিপলি অ্যাওয়ার অফ দি আর্জেন্ট নিড ফর ইনোভেটিভ রিসার্চ ইন মাইক্রোবায়োলজি। তখন আমি এই বিষয়টার প্রতি গভীরভাবে মনোযোগী হয়েছিলাম বা অ্যাওয়ার হয়েছিলাম
যে আমাদের কি করা উচিত বা আমাদের প্রয়োজন ইনোভেটিভ রিসার্চ, একটা ইনোভেটিভ রিসার্চ করা উচিত ইন মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজিতে ইনোভেটিভ রিসার্চ করা উচিত। হুইচ মোটিভেটেড, দেখেন যেটা আমাকে মোটিভেটেড করেছিল মাই একাডেমিক জার্নি টুয়ার্ড অ্যাডভান্স স্টাডি। দেখতে পাচ্ছেন উপরের লাইনে দেখেন কোনো এভিডেন্স নাই, কোনো ভ্যালু নাই, কোনো কিওয়ার্ড নেই, কিচ্ছু নেই, কিন্তু নিচে দেখেন একটা টাইম বলা আছে। যখন নাকি কি করেছিলাম যে আন্ডার গ্রাজুয়েট পড়েছিলাম একটা সময়কাল, ইভেন ওইখানে আমি কি পড়েছিলাম অ্যান্টি ব্যাকটেরিয়াল ড্রাগ রেসিস্ট্যান্স এর উপরে যখন রিসার্চ করেছিলাম, তার মানে কি পেলাম, একটা সময় পেলাম আর একটা টপিক পেলাম বা কিওয়ার্ড পেলাম বা পাওয়ার ওয়ার্ড পেলাম। তখন আমি বলতেছি যে আমি আসলে ডিপলি অ্যাওয়ার হয়েছিলাম যে ইনোভেটিভ রিসার্চটা আসলে দরকার মাইক্রোবায়োলজি ল্যাবের জন্য, এবং ওই জিনিসটা হচ্ছে আমাকে মোটিভেট করেছে। দেখেন সাথে সাথে আমরা কি বলেছি, কারণটা বলে দিয়েছি, তার আমরা সময় বলেছি, টপিক বলেছি, তার কারণটাও বলেছে, কিন্তু উপরে সেন্টেন্সে কোনো ইনফরমেশন নাই। তার মানে এটা একটা ব্যাড এক্সাম্পল আর এটা হচ্ছে একটা গুড এক্সাম্পল। এখন আপনি যদি এইটা লেখেন আমাকে বলেন তো আপনি কি স্কলারশিপ পাবেন? আপনি তো পাবেন না, আপনাকে তো মার্ক কমায় দিবে বলতে হয়তো দিবেই না। যার কারণে দেখা যায় যে অনেক অ্যাপ্লিকেন্ট তারা অ্যাপ্লিকেশন করে বাট তাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু রিজেক্ট হয়ে যায়। সো আপনাদেরটা রিজেক্ট হবে না, কারণ কি আপনারা এইটা ফলো করবেন না, আপনারা এইটা ফলো করবেন। ওকে, এরপর দেখেন কম্পোনেন্ট অফ এ স্ট্রং ইন্ট্রোডাকশন। আর আরেকটা যদি আপনার ইনফরমেশন দিই, স্টার্ট করবেন কি দিয়ে, হুক দিয়ে। ওকে, হুক তো অলরেডি আমরা বুঝে ফেলছি, হুক মানে কি রিসার্চ ইন্টারেস্ট অর একাডেমিক ইন্সপিরেশন। এরপর এরিয়া অফ ইন্টারেস্ট, এই জিনিসটাকে আপনি ইনক্লুড করতে পারেন, অথবা আপনি ইনক্লুড করতে পারেন পারপাস অফ অ্যাপ্লাইং, আপনি কেন অ্যাপ্লিকেশন করছেন। এই তিনটা টপিকের যে কোনো একটা দিয়েও যদি আপনি শুরু করেন বা এইটার উপর বেস করে যদি ইন্ট্রোডাকশনটা লেখেন, ওকে, বা হুকটাকে যদি রেডি করেন, অ্যাটেনশনটা যদি না ট্রাই করেন, সো ইউ ক্যান ডু দ্যাট। নেক্সট হচ্ছে ক্লোজিং প্যারাগ্রাফ। আচ্ছা, এই জায়গা থেকে আজকে আমরা এই পর্যন্ত পড়বো আর কি। ওকে, দেন নেক্সট ক্লাসে বাকিগুলো পড়বো, কারণ লাস্টের কয়েকটা স্লাইড ওগুলো আবার একটু ছোট আসছে অবশ্য, আই থিঙ্ক প্রবলেম হবে না। এরপর হচ্ছে ক্লোজিং ক্লোজিং প্যারাগ্রাফ বা কনফিডেন্ট, পারপাস অ্যান্ড ভিশন, এই তিনটা জিনিস থাকা চাই ক্লোজিং প্যারাগ্রাফের মধ্যে। অর্থাৎ যখন আপনি ক্লোজিং প্যারাগ্রাফটা লিখবেন তখন যাতে কনফিডেন্ট আপনি থাকেন, আপনার পারপাস যাতে আপনার ক্লিয়ার থাকে, আর আপনি যদি ফিউচারটা ভিশন থাকেন, আর অবশ্যই অ্যাপ্রিসিয়েশনটা করবেন, তাদের প্রশংসা করবেন। ইউ মাস্ট, ওকে, ইউ মাস্ট ডু দ্যাট। আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, জাস্ট এক্সাম্পলটা আমি এখানে একবার পড়বো, আশা করি আপনারা বুঝে যাবেন। আই এম কনফিডেন্ট, ওকে, মানে আই এম কনফিডেন্ট my academic foundation, research skill, dedication to scientific inquiry make me a strong candidate for the master's program at your university. দেখেন এখানে তিনি কি বলছেন যে, মানে এখানে কি আছে, আমার যে একাডেমিক যে ফাউন্ডেশন আছে, আমার যে রিসার্চ স্কিল আছে, এবং আমার যে ডেডিকেশন আছে কিসের প্রতি, সায়েন্টিফিক যে ইনকোয়ারির প্রতি, এই জিনিসটা আমাকে কি করেছে, তৈরি করেছে বা আমাকে তৈরি করে একজন স্ট্রং ক্যান্ডিডেট হিসেবে। দেখেন আমাকে যে আসলে তৈরি করেছে বা আমি যে আসলে ক্যান্ডিডেট, আমি যে একজন স্ট্রং ক্যান্ডিডেট, এটা কেন, এর কারণটা কিন্তু আমি বলে দিয়েছি এই যে প্রিভিয়াস এই যে এই লাইনটার মাধ্যমে। ওকে, তার মানে আপনি ট্রাই করবেন যখনই কোনো কিছু বলবেন তার কারণটা হচ্ছে বলে দিতে, তাহলে এটা খুব বেটার, বা এটাকে বলতে হবে আর কি, এটা বেটার বলা ভুল, এটা মানে বলতে হবে, ম্যান্ডেটরি। এরপর কি, I look forward to the opportunity to contribute to your research community while developing the expertise necessary to pursue a future as the academic researcher. Thank you. Okay, I think এটা বুঝতে পেরেছেন, এটা না বুঝার কোনো কিছু নাই। এরকম করে হচ্ছে আপনারা ক্লোজিংটা হচ্ছে দিবেন। নেক্সট হচ্ছে হাউ টু কানেক্ট একাডেমিক জার্নি উইথ ফিউচার গোল। আপনি কিভাবে আপনার একাডেমিক যে এটা আছে, যে জার্নিটা আছে, এটাকে আপনি ফিউচার গোলের সাথে কানেক্ট করবেন বা অ্যালাইন করবেন, কিভাবে এই জিনিসটা করা যায়। ওকে, ফার্স্ট আমরা এর আগেও বেশ অনেকবার বলেছি যে এখানে লজিক্যাল প্রোগ্রেশন, আমরা লজিক্যাল ফ্লোটাকে মেনটেন করতে হবে। কিভাবে, আপনার পাস্ট যেটা আছে, আপনার অতীত যেটা আছে, অতীতে আপনি যা করেছেন ওই জিনিসটাই কিন্তু আপনাকে ফিউচারের জন্য প্রিপেয়ার করেছে।
আরো সহজ করে আমি বুঝিয়ে দিই। সাপোজ আমাদের এখানে আজকে চৈতি আপু উনি হচ্ছে জয়েন হয়েছে। সো উনি এমবিবিএস কমপ্লিট করেছে, দ্যাটস ওয়াই উনি হচ্ছে মাস্টার্স করতে পারবে। এই যে উনি যে মাস্টার্স করতে পারবে, কেন পারবে? অতীতের কারণে পারবে। অতীতে উনি এমবিবিএস কমপ্লিট করেছে, দ্যাটস ওয়াই কিন্তু উনি পারবে, আদারওয়াইজ কিন্তু পারবে না। একজন ছেলে ও ইন্টারমিডিয়েট পাস করেছে, ও কি মাস্টার্স করতে পারবে? উত্তর হচ্ছে না, কারণ ওর অতীত ওকে মাস্টার্স প্রোগ্রাম করার জন্য এখনো প্রিপেয়ার করে নাই। বাট আমাকে করেছে, কারণ আমি ব্যাচেলরটা কমপ্লিট করেছি। আমি কি বুঝতে পারছি বিষয়টা? দ্বিতীয়ত আমি যদি বলি যে আমি ব্যাচেলর কমপ্লিট করেছি, আমি কি এখন পিএইচডিতে যেতে পারবো? উত্তর হচ্ছে না, পারবো না। কারণ কি, পিএইচডিতে যেতে গেলে আমাকে কি করতে হবে? মাস্টার্স কমপ্লিট করতে হবে। মাস্টার্স কমপ্লিট করে দেন হচ্ছে আমি ওখানে যেতে পারবো, আদারওয়াইজ নট। ওকে, বাট এক্সেপশনাল হচ্ছে ইউএসএ তে, কারণ ইউএসএ তে টোটাল পিএইচডি 5.5 থেকে 6 বছর হয়, বা এর থেকে বেশিও হয়, কারণ এই ক্ষেত্রে মাস্টার্স ইনক্লুড করা থাকে। সো ইট ইজ এ ডিফারেন্ট ইস্যু। নর্মালি যদি বলি যে ব্যাচেলার পর আমরা পিএইচডিতে যেতে পারবো না, কারণ আমাদের মাস্টার্স নাই, যার কারণে মাস্টার্স যদি কমপ্লিট করে ফেলি তাহলে আমি পিএইচডিতে যেতে পারবো। অর্থাৎ যেহেতু মাস্টার্স আমার নাই, অতীত আমাকে সাপোর্ট করছে না, দ্যাটস ওয়াই আমি কি করতে পারবো না, পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো না। এখন এই জিনিসটাকে যদি একটু সহজ করে বুঝে, আমরা ফিউচারে কোন দিকে যাব তা নির্ধারণ করবে আমাদের অতীত। অতীত ভালো হলে ফিউচারে ভালো দিকে যাব, অতীত খারাপ হলে ফিউচারে খারাপের দিকে যেতে হবে। ওকে, অতীতে যদি আমি আমার সায়েন্সের কোনো সাবজেক্টে পড়ি, ফিউচারে আমি সায়েন্স রিলেভেন্ট কোন একটা জায়গায় যাব, আমার ক্যারিয়ার এরকম হবে। অতীতে যদি আমি কমার্সে পড়ি, তাহলে আমার ফিউচার আমাকে কমার্স নিয়ে কোনো একটা কিছু করতে হবে। আই থিঙ্ক বুঝতে পেরেছেন। এখন এই যে দেখেন, একটা এক্সাম্পল দিয়ে আরো সহজ করে বুঝাই। পাস্ট, এই যে পাস্ট, I built a foundation in pharmaceutical science during my Bachelor of Pharmacy. Okay. Present, my final year thesis on cancer phytochemicals helped me develop strong analytical and research skill. Okay. Future, I now aim to explore nanomedicine based drug delivery through graduate study. একটা জিনিস খেয়াল করেন, প্রথমে অতীতে কি ছিল? অতীতে সে হচ্ছে ফার্মাসিউটিক্যাল সায়েন্সে পড়াশোনা করেছে তার ব্যাচেলরে, তার মানে তার সেক্টর হচ্ছে এইটা, ফার্মাসিউটিক্যাল সায়েন্স। তার মানে সে যদি কোনো কাজ করতেছে, এই রিলেভেন্ট কোনো কাজ করবে। দেখেন প্রেজেন্টে সে কি করতেছে, যে মাই ফাইনাল ইয়ার থিসিস অন এন্টে ক্যান্সার ফার্মাসিউটিক্যাল। ওকে, এবং হেল্প করেছে, এটা হেল্প করেছে কিসের জন্য? ডেভেলপ করতে স্ট্রং অ্যানালিটিক্যাল অ্যান্ড রিসার্চ স্কিল। ওকে, দেখতে পাচ্ছেন এখানে ফার্মাসিউটিক্যাল সায়েন্সের সাথে যে এন্টে ক্যান্সার আর এখানে অ্যানালিটিক্যাল স্ট্রং, প্রত্যেকটা কিন্তু রেলিভেন্ট। একইভাবে দেখেন এখানে সে কি করেছে, ন্যানো মেডিসিন বেসড ড্রাগ ডেলিভারি, এটা নিয়ে সে ফিউচারে কাজ করতে চায়। অতীতে যেটা ছিল বর্তমানে ওই রেলিভেন্ট একটা টপিক নিয়েছে, নিয়ে কাজ করছে। ফিউচারে এই রেলিভেন্টে হচ্ছে একটা কিছু নিয়ে সে করতে চায়। তার মানে এখানে ফ্লোটা কিন্তু ঠিক আছে, লজিক্যাল প্রোগ্রেশনটা কিন্তু ঠিক আছে। প্রথমে একটা ভাস্ট টপিক ছিল, এরপর এটাকে একটু স্পেসিফিক হয়েছে, এরপর এটাকে আরো স্পেসিফিক সে ভবিষ্যতে করতে চায়। এই যে এইটা হচ্ছে তার লজিক্যাল প্রোগ্রেশন। ওকে, অতীতে যেটা ছিল, তারপর বর্তমানে তার থেকে একটু বেটার, ফিউচার তার থেকেও একটু বেটার। আমি কি বিষয়টা বুঝাতে পারছি আপনাদেরকে? আশা করি বুঝতে পারার কথা। ওকে, এরপর ইউজ ট্রানজিশন ফ্রেজ লাইক, যেমন এই ক্ষেত্রে আপনি বেশ কিছু ফ্রেজ ইউজ করতে পারেন। কেমন? এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, this experience motivated me to, okay, you can use this, and building on this knowledge I wish to, okay, and next is, and this inspires my decision to pursue. এই যে দেখেন এই ধরনের যে এক্সপ্রেশন গুলো আছে, so you can use this type of expressions. Okay, so it can boost your work and boost your SOP. I think এটা ক্লিয়ার। নেক্সট হচ্ছে হাউ টু জাস্টিফাই রিসার্চ ইন্টারেস্ট। আপনি কিভাবে আপনার রিসার্চ ইন্টারেস্টটাকে জাস্টিফাই করবেন? ইট ইস ভেরি ক্রিটিক্যাল, বাট ইউ ক্যান ডু দ্যাট বিকজ রাইট নাও ইউ হ্যাভ সাম নলেজ। যেমন ধরেন যে আপনি যদি চান আপনার যে রিসার্চ ইন্টারেস্ট আছে এই জিনিসটাকে জাস্টিফাই করবেন, যে এটা আসলে ঠিক নাকি ব্যাঠিক, বা এটা নিয়ে কাজ করতে চাই নাকি করতে
আমরা মানে করতে চাই না কিছু করতে চাই না, বা এটা করলে ভালো হবে নাকি হবে না। যেমন আমাকে আজকের ক্লাসে একটা প্রশ্ন করা হয়েছে যে আমি এমবিবিএস কমপ্লিট করেছি, বাট রাইট নাও আই ওয়ান্ট টু ডু মাস্টার্স ইন বায়োটেকনোলজি, okay, in abroad. Okay, it's fine, no problem, but problem is biotechnology is a very vast subject. It's not a specific topic. Okay, so first of all, if the subject is a subject, so no problem, it is a subject হয় so সমস্যা নেই, বাট আফটার দ্যাট আমাকে কি করতে হবে, একটা স্পেসিফিক টপিক খুঁজে বের করতে হবে দ্যাট উইল বি আওয়ার রিসার্চ ইন্টারেস্ট। কিভাবে? যেমন ধরেন যে এক্সাম্পলটা আমি পূর্বেও দিয়েছি, বাট এখন আবার আরেকবার দিচ্ছি। যেমন আই ওয়ান্ট টু রিসার্চ ক্যান্সার, আমি ক্যান্সার রিসার্চ করতে চাই। সো দিস ইজ ভেরি উইক, সো আই ক্যান্ট সে দ্যাট, ওকে, বাট আই শুড সে দ্যাট আই এম particularly interested in exploring targeted breast cancer. First of all, ব্রেস্ট ক্যান্সার যখন আমরা বলবো তখন সমস্ত ক্যান্সার থেকে এটা আলাদা হয়ে যাবে, ফাইন। সেকেন্ড, these are targeted, okay, not all cancer, this is targeted, and using quercetin, okay, so this is a natural compound. Not only this quercetin, also it can add nanocaries, okay, এটার সাথে এটা অ্যাড করতে পারে। যেমন আমরা যদি শুধুমাত্র বলতাম যে কোয়ারসেটিন ইউজ করি, ইটস এনাফ, বাট আমরা কি বলেছি, নট অনলি কোয়ারসেটিন, তার সাথে কি যুক্ত আছে, ন্যানোক্যারিস যুক্ত আছে। নট অনলি ন্যানোক্যারিস, ইট ক্যান বি ন্যানো পার্টিকেল, ওকে, অ্যান্ড ইট ডিপেন্ডস অন দ্য ডিফারেন্ট টাইপ অফ ন্যানো পার্টিকেলস। যেমন অনেক ধরনের ন্যানো পার্টিকেল আছে, যে কোনো ধরনের ন্যানো পার্টিকেল আমরা ইউজ করে দেখতে পারি। ওকে, দেখেন আরো স্পেসিফিক কিন্তু হলো। এরপর কি হচ্ছে, আমরা কি দেখতে চাই দেখেন, due to their potential to enhance the bioavailability, তার মানে আমরা যদি কোয়ারসেটিন এটার সাথে যদি ন্যানোক্যারিসটা ইউজ করি তাহলে এটা কি করতে পারে, এনহ্যান্স, ইনক্রিজ, ইট ক্যান ইনক্রিজ দ্য bioavailability and also reduce cytotoxic side effect, ওকে। এবার আপনাদেরকে একদম সহজ করে এক বাক্যে আমি বলে দিই বিষয়টা আসলে কি হয়েছে এখানে। আপনি যদি লেখেন যে আমি ক্যান্সারের ওপর রিসার্চ করতে চাই, এটা খুবই একটা জেনারিক কথা, খুবই একটা সাধারণ কথা, একটা ফেক কথা, এরকম লেখা যাবে না। আপনার লেখা হতে হবে একদম স্পেসিফিক, একদম স্পেসিফিক, এবং এটা হতে হবে রিয়েলিস্টিক, এটা হতে হবে রেলিভেন্ট, ওকে। তাহলে এটা হচ্ছে উইক বাক্য, এটা বলা যাবে না। কি বলতে হবে, স্ট্রং একটা বাক্য বলতে হবে। যেমন এটাকে আমরা কি লিখতে পারি, দেখেন আমরা এখানে কি বলেছি যে ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, তার মানে সমস্ত ক্যান্সার থেকে এটা বাদ, বাট এখানে আমরা ইউজ করেছি আবার কি, কোয়ারসেটিন লোডেড ন্যানোক্যারিস, ওকে। তার মানে এখানে সমস্ত ধরনের যে ন্যাচারাল কম্পাউন্ড সবগুলো বাদ পড়ে গেছে, কারণ অলরেডি এখানে আমরা কি করেছি, কোয়ারসেটিন নিয়েছি। এরপর এটা আমরা কেন নিয়েছি এটাও এখানে বলে দিচ্ছি, কারণ এটা কি করতে পারে, বৃদ্ধি করতে পারে। কি বৃদ্ধি করতে পারে, বায়ো অ্যাভেলেবিলিটি, আর এটা করতে পারে সাইটোটক্সিক সাইড ইফেক্টটাকে রিডিউস করতে পারে। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। তার মানে এই টপিকটা হচ্ছে একদম স্পেসিফিক। আপনারা যখন একটা এসওপি লিখবেন তখন ঠিক এইরকম একটা স্পেসিফিক টপিক সিলেক্ট করবেন, কখনই হচ্ছে আপনার একটা ভাস্ট টপিক সিলেক্ট করবেন না। নট অনলি শুধুমাত্র এটা যে রিসার্চ এসওপির ক্ষেত্রে বিষয়টা এরকম না, যখন আপনার একটা রিসার্চ টপিক সিলেকশন করবেন তখন আপনাকে এইরকম একটা স্পেসিফিক টপিক নিতে হবে, ওকে। তাহলে পেপার ফার্স্টে পাবলিকেশন হবে, আদারওয়াইজ এটা অনেক বেশি লেট হবে, অনেক সময় দেখা যাবে পাবলিকেশনে হবে না। এখন আরেকটু সহজ করে আপনাদেরকে বোঝাই কিভাবে জিনিসটাকে জাস্টিফাই করবেন। যেমন ধরেন যে আপনি শো করবেন প্রবলেম, যেটার প্রতি আপনি ইন্টারেস্টেড, এক্সপ্লেন করবেন হোয়াই ইটস মেজর, এবং লিন করবেন ইওর প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, ওকে, যেটা আমরা বলেছি এর আগে, প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের সাথে এটাকে লিন করবেন। এরপর আপনি কানেক্ট করবেন প্রোগ্রাম, ফ্যাকাল্টি অর ল্যাব, যেটা বলেছি যে প্রফেসরের কাছে যেতে চান ওই প্রফেসর কি নিয়ে কাজ করেন ওইটার, বা ফ্যাকাল্টি মেম্বার যেটা নিয়ে কাজ করে ওইটার সাথে হচ্ছে কানেক্ট করবেন। আই থিঙ্ক এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার হয়েছে। নেক্সট হচ্ছে আমরা ক্লাস শেষ করে দিব, আর এটা পর একটা স্লাইড আছে, হাউ টু এক্সপ্লেইন ক্যারিয়ার অবজেক্টিভ, ওকে। ক্যারিয়ার অবজেক্টিভটাকে কিভাবে এক্সপ্লেন করবেন,
সাপোজ আপনি হচ্ছে যে মাস্টার্স বা পিএইচডির পরে আপনি কি করবেন, এটা আপনি বলতে পারেন যে আমি মাস্টার্স বা পিএইচডির পরে এটা করব। এরপর হচ্ছে লং টার্ম ভিশনে বলতে পারেন যে আপনি কি করতে চান, অ্যাকচুয়ালি ক্যারিয়ারটা কোন দিকে আপনি নিয়ে যেতে চান, আপনি কোন দিকে কন্ট্রিবিউশন করবেন, আপনি কি ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউশন করতে চান, নাকি হচ্ছে একাডেমিকে করতে চান, আই মিন হচ্ছে প্রফেসর হয়ে কোনো ইউনিভার্সিটিতে জয়েন করবেন, নাকি আপনি সোসাইটির জন্য কোনো কাজ করবেন, ওয়েলফেয়ারের জন্য, মানব কল্যাণের জন্য কোনো কোনো কাজ করবেন, কি নিয়ে করতে চান, এটাকে আপনাকে ক্লিয়ার করতে হবে। চলেন একটা এক্সাম্পল দিয়ে বোঝাই আপনাদেরকে বিষয়টা আরো সহজ করে। ফার্স্ট, in the short term, I am to conduct advanced research in drug discovery and publish impactful scientific articles. So আপনার এটা হইতেই পারে যে আপনি আপনার শর্ট টার্ম যে গোল আছে তার জিনিসটা হচ্ছে যে আপনি রিসার্চ করবেন কিসের উপর, ড্রাগ ডিসকভারির উপর, দেন হচ্ছে আপনি খুব ভালো একটা জার্নাল, ইম্প্যাক্টফুল একটা জার্নাল পেপার পাবলিশ করবেন। ওকে ফাইন, এটা হতে পারে আপনার লং টার্ম, যেটা আমাদের অধিকাংশ স্টুডেন্টদের আছে, রাইট? লং টার্ম কি হতে পারে, আই অ্যাসপায়ার টু সার্ভ অ্যাজ এ ইউনিভার্সিটি রিসার্চার লাইক মি। যেমন আমি যদি আমার ফিউচার প্ল্যানের কথা যদি বলি, আমি এই জিনিসটা অ্যাকচুয়ালি চাই, এই যেটা আমি ইউনিভার্সিটিতে হচ্ছে একটা রিসার্চার হিসেবে কাজ করব, যে আমার একটা ল্যাব থাকবে, অনেক স্টুডেন্ট থাকবে, সো আমি আমার মতো করে হচ্ছে কাজ করব। ওকে, সো দিস ইজ মাই, মানে আমার একটা প্যাশনের জায়গা আর কি। যদি বলি ইন ফিউচার কি হবে, আই ডোন্ট নো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা knows everything, but this is my another choice. Okay, and contribute to developing low cost therapeutic strategy for the cancer treatment. আপনারা জানেন কিনা জানি না, না জানার অবশ্য কথা, যদি আমাদের ওয়েবসাইটটা দেখেন তাহলে হয়তো জানবেন। আমাদের হচ্ছে আমি 2024-2025 2 বছরই হচ্ছে 2% সায়েন্টিস্টের মধ্যে ছিলাম। এটা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে একটা করা হয়। দেখেছি ভাই, এটা আমাদের ড্যাফোডিলে এটা লাগানো হয়েছে। হ্যাঁ, আমাদের ড্যাফোডিলে বড় করে পোস্টারিং করা হয়েছে। তো আমাদের বাংলাদেশ থেকে হচ্ছে অল্প কয়েকজন মানুষ তারা এটা পেয়েছিল। সো তার মধ্যে আমি ইনক্লুডেড ছিলাম। 2024-এও ছিলাম, 25-এও আছে আর কি। ইন ফিউচারে থাকবো ইনশাআল্লাহ। সো এই ক্ষেত্রে হচ্ছে আমার যে টপিকটা ছিল কি জানেন, ক্যান্সার। এই যে ক্যান্সার নিয়ে এত কথাবার্তা বলছে না, কারণ আমার মেন ছিল হচ্ছে ক্যান্সারের উপর আমার এটা ছিল আর কি, মেজরটা ছিল। সো ওইটার উপর ভিত্তি করে আমাকে হচ্ছে দেওয়া হয়েছিল। সো এটা হচ্ছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি আর আপনার এলসেভিয়ার, এই দুটো হচ্ছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বের মধ্যে যত সায়েন্টিস্ট আছে তাদের একটা লিস্ট করে 1% 2%। সো 2%-এর মধ্যে হচ্ছে আমার এটা আসছিল। ইনশাআল্লাহ হয়তো 3-4 বছর পর 1%-এর ভিতরে আসবে ইনশাআল্লাহ। জানি না কবে আসবে, বাট আশাবাদী ইনশাআল্লাহ হয়তো আসবে। সো এই যে এরকম আপনার এক একজনের এক একটা থাকে, লক্ষ্য থাকে, রাইট? সো ওরকমই। সো এই যে ইউনিভার্সিটি রিসার্চার যদি বলি এটা, বা আপনি কি চান আসলে ওইটা আপনি লিখবেন, আপনার লং টার্ম ভিশনটা অ্যাকচুয়ালি কি। আই থিঙ্ক এটা বুঝতে পেরেছেন। এবং আজকের ক্লাসটা অবশ্য বেশ বড় হয়েছে কিনা জানি না, যদিও এইটুকু সময় আমার জন্য কোনো ব্যাপার না, আমি এর থেকে অনেক লম্বা সময় হচ্ছে কথা বলে অভ্যস্ত, সো প্রবলেম নেই। বাট আপনারা হয়তো শুনে অনেক বেশি জানি না আসলে। যাক, আমরা হচ্ছে শেষ করে কি লাস্ট টপিক এটা, রাইটিং উইথ ক্লারিটি অ্যান্ড কনফিডেন্স। আপনি যখন নাকি লেখাটা শেষ করবেন, আমি কিন্তু বারবার বলছি, তখন কিন্তু আপনি অনেক কনফিডেন্ট থাকবেন আর কি। কোনো ইমোশনাল কথাবার্তা বলবেন না, কারণ ইমোশনাল কথা বলে লাভ নেই। সো এটা বুঝতে পারছেন, যেটাই বলবেন তার এগেনস্টে যাতে আপনি এভিডেন্স দিতে পারেন। সো এই জিনিসটাকে এনশিওর করা। গাইডলাইন ফর স্ট্রং রাইটিং। ওকে, ফার্স্ট, ফর ফর্মাল, আপনাকে হচ্ছে ফর্মাল যে ল্যাঙ্গুয়েজ আছে একাডেমিক, এটা ইউজ করতে হবে। আপনি ক্লিয়ার এবং কনসাইজ সেন্টেন্সগুলো আপনি লিখবেন। এরপর কমপ্লেক্স বা কনফিউজিং কোন ফ্রেজ আপনি লিখবেন না। আর ইউজ করবেন অ্যাক্টিভ ভয়েস। আপনার অ্যাক্টিভ ভয়েস জানি, ভয়েস কয় প্রকার কারো জানা আছে? একটু অ্যাক্টিভ প্যাসিভ। কেউ কি আছেন যে ওয়ার্ডটা কি মানে ভুল বলতে পারেন? তোমাদেরকে হচ্ছে গ্রামার পড়াইতে হবে, বুঝছো? ভয়েস হচ্ছে 3 প্রকার, অ্যাক্টিভ, প্যাসিভ, আর একটা হচ্ছে নন ভয়েস। ওকে, নন ভয়েস বা ভয়েসলেস। অ্যাক্টিভ ভয়েস আমরা সবাই জানি, প্যাসিভ ভয়েস আমরা সবাই জানি, নন ভয়েসটা একটু বুঝাই দিই আমি, যেহেতু এখানে চলে আসছে একটু গ্রামার পড়াই। কয়েক মিনিটের মধ্যে যেটা ক্লাসটা শেষ করে দিব। যেমন আমি যদি বলি
আই অ্যাম এ স্টুডেন্ট, এটা কোন ভয়েস? অ্যাক্টিভ না প্যাসিভ? স্যার অ্যাক্টিভ ভয়েস ভাই। অ্যাক্টিভ ভয়েস। কেন অ্যাক্টিভ ভয়েস? এখানে কর্তা কি কোনো কাজ করেছে? অ্যাক্টিভ ভয়েস কখনো যখন কর্তা কোনো কাজ করে, তাই না? এখানে কর্তা কি কোনো কাজ করেছে? না ভাই। হ্যাঁ, ওকে ফাইন। আমার কাছে একটা ফোন আছে, এটা কোন ভয়েস? এগুলো এগুলো তো সেন্টেন্স নাকি? এগুলো এটা কখনো শোনো নাই? আই হ্যাভ এ পেন, একদম সিম্পল, বাচ্চাদের পড়া। হ্যাঁ ভাই, এগুলো তো সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। আই নো অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা কোন ভয়েস? তার মানে বোঝা গেল যে ভয়েস কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ, আর একটা হচ্ছে নন ভয়েস বা ভয়েসলেস। এগুলো অ্যাকচুয়ালি কোনো ভয়েস না, এটা ভয়েসের মধ্যে পড়ে না। ওকে, সো যখন হচ্ছে আপনারা লিখবেন তখন অ্যাক্টিভ ভয়েসে হচ্ছে লিখবেন। আচ্ছা, আর নন ভয়েস চেনার কয়েকটা উপায় বলে দিই। এক, এটা হচ্ছে পরিচয় বহন করে। যদি যে কারো পরিচয় যদি বহন করে, ওইটা হচ্ছে নন ভয়েস। 1 নাম্বার টেকনিক। 2 নাম্বার টেকনিক হচ্ছে যে কারো কাছে কিছু আছে বা কোথাও কিছু আছে, যেমন দেয়ার দেয়ার ইজ এ পন্ড ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটা পুকুর আছে, তাই না? এটা কি নন ভয়েস, মানে কোথাও কিছু আছে। আই হ্যাভ এ পেন, আমার হাতে একটা কলম আছে, এটা হচ্ছে কি নন ভয়েস, মানে কারো কাছে কোথাও, কারো কাছে কিছু আছে বা কোথাও কিছু আছে, এই ধরনের সেন্টেন্সগুলো হচ্ছে কি নন ভয়েস। আরেকটা হচ্ছে পরিচয় বহন করে, এটা হচ্ছে কি নন ভয়েস। আরেকটা কি, যদি হচ্ছে যদি কোনো বৈশিষ্ট্য প্রকাশ করে, ওকে, এইটাও কি নন ভয়েস। যেমন আমি যদি বলি আমার ফোনের রং হচ্ছে লাল, দি কালার, ওকে, দি কালার অফ মাই ফোন ইজ রেড, ওকে, তার মানে এটা কি হচ্ছে নন ভয়েস। এটা কি অ্যাক্টিভ? অ্যাক্টিভ না, কারণ এখানে কোনো কাজ করা হচ্ছে না, এটা বৈশিষ্ট্য প্রকাশ করছে। যাক, একটু তোমাদেরকে গ্রামারও শিখিয়ে দিলাম। সো আমরা বুঝতে পারলাম আমাদের কি করতে হবে, অ্যাক্টিভ ভয়েসে লিখতে হবে। কেন অ্যাক্টিভ ভয়েসে লিখবো? যেহেতু আমি নিজে লিখছি বিষয়টা, দ্যাটস ওয়াই আমাকে অ্যাক্টিভ ভয়েসে লিখতে হবে। কারণ আমরা অ্যাক্টিভ ভয়েসে কখন লিখি? যখন নাকি নিজেকে জোর দিই, তখন আমরা তো নিজেদেরকে জোর দিচ্ছি, স্ট্রেস দিচ্ছি, এমফাসিস দিচ্ছি। ওকে, দ্যাটস ওয়াই। এরপর বি অনেস্ট। ওকে, আপনাকে প্রতিটা কাজে কি হতে হবে? অনেস্ট হতে হবে। কখনো হচ্ছে ভুলভাল কথা লেখা যাবে না। এরপর হচ্ছে অ্যাভয়েড করতে হবে ওভার ইউজিং অ্যাডজেক্টিভ, মানে আপনি একটা অ্যাডজেক্টিভ মোর দেন ওয়ান ইউজ করবেন না, ট্রাই করবেন একটু কম ইউজ করতে। ওকে, যেমন এক্সিলেন্ট, বিউটিফুল, অ্যামেজিং, এগুলো হচ্ছে ভেরি ইনফর্মাল, সো এগুলো হচ্ছে লেখা যায় না বা লেখলে এটা সুন্দর হয় না। ফাইনালি যে বাক্যটা লিখতে পারেন, একটা এক্সাম্পল দিই। আই থিঙ্ক আই অ্যাম সুইটেবল ফর দিস প্রোগ্রাম, এটা তো সবাই লেখে, তাই না? আপনারা যদি এটা লেখেন তাহলে মার্ক পাবেন না বা কম পাবেন। আপনাকে এটা সুন্দর করে লিখতে হবে। মাই একাডেমিক ট্রেনিং অ্যান্ড রিসার্চ এক্সপিরিয়েন্স মেক মি এ সুইটেবল ক্যান্ডিডেট ফর দিস প্রোগ্রাম। ওকে, দেখেন তো এই বাক্যটার সাথে আর এই বাক্যটার মধ্যে অনেক পার্থক্য না? উপরের বাক্যে বা সেন্টেন্স এটার ভ্যালু যদি হয় সাপোজ 5, আর নিচেরটার ভ্যালু হবে হচ্ছে গিয়ে 50। ওকে, ক্লিয়ার? ভাইয়া, আমরা এগুলো লেখার ক্ষেত্রে যদি এআই ইউজ করি বা বা সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে নিজে লিখলাম, কিন্তু ওটাকে প্যারাফ্রেজ করে আরো জেনারেট করলাম, এগুলো তো কোনো সমস্যা নেই না? ওইটাকে যদি প্যারাফ্রেজ করা হয়, পরবর্তীতে যদি ম্যানুয়ালি এডিট করা হয়, তাহলে কোনো প্রবলেম নেই। তবে কেউ যদি হচ্ছে শুধুমাত্র এআই দিয়ে লিখে দিয়ে দেয়, তাহলে ওদের কাছে এআই ডিটেক্টর নামে অ্যাপস আছে, হ্যাঁ, বা হচ্ছে সফটওয়্যার আছে, ওইটাতে যখন দিবে না, তখন এটা কি অটোমেটিক চেক এআই হয় যে জেনারেটেড। এআই দ্বারা লিখছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে দেখায় যে এআই, যেমন আমরা টাইমলি সফটওয়্যার ইউজ করি না, তখন তো এখানে আমরা যেমন দেখি কোন কোন পেপার থেকে আমরা নিয়েছি, কোন কোন লাইন নিয়েছি, কি কি নিয়েছি। তো ওইরকম এআই আছে না, এআই দ্বারা হচ্ছে জিনিসটা দেখা যায়। সো এআই ডিটেক্টর নামে সফটওয়্যার আছে, সো ওইটাতে দিলে ওইখানে সব চলে আসে। ওকে, সো এটা করা যাবে না। যদি মানে করা যায়, কিছু কিছু হেল্প নেওয়া যেতে পারে, পরে ওইটাকে আবার ম্যানুয়ালি এটাকে চেঞ্জ করতে হবে। বোঝা গেছে? মানে ম্যানুয়ালি বলতে কুইল বোর্ড দিয়ে হচ্ছে প্যারাফ্রেজ করলে আর কি? না, ওইটা না, ওইটা তো প্যারাফ্রেজ করতে হবে, তারপর ম্যানুয়ালি বলতে বোঝাচ্ছে হচ্ছে নিজে নিজে ঠিক করা। ও, নিজে নিজে আবার ঠিক করতে হবে? জি ভাই, বুঝতে হ্যাঁ হ্যাঁ, পারছি। নিজে নিজে ঠিক করতে হবে। এখন আমাকে বলেন তো আজকের ক্লাসটা মানে সবাই বুঝতে পেরেছেন কিনা? নেক্সট আমরা একটা ক্লাস নিব এসএপির উপর, দেন আমরা এসএপির উপর ক্লাসটা শেষ করে দিব। দেন হচ্ছে আমাদের আরো যা যা আছে আমরা আস্তে আস্তে নিয়ে আসবো ক্লাসগুলো সব। এনিওয়ান, আমি কারো কাছে একটু প্রশ্ন নেই, দেখি কারো কোনো কোশ্চেন আছে কিনা। সবাই এখন পর্যন্ত আছে, যাক আলহামদুলিল্লাহ, এটা ভালো একটা দিক। ও আচ্ছা, অনেকে চলে গিয়েছে। এনিওয়ান, কারো কোনো কোশ্চেন আছে? না ভাই, নাই ভাই। ওকে,
কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকের মতো আমরা ক্লাসটা এখানে শেষ করি ইনশাআল্লাহ। নেক্সট ক্লাস আগামীকালকে হবে বাংলাদেশ সময় রাত 9টায়। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া।